এই মুহূর্তে আন্ডারগ্রেডে হিসাব করলে টোটাল প্রায় 10 থেকে 12টা হতে পারে ইউনিভার্সিটি আপনার ইংলিশে কোর্স প্রদান করছে। সকলের জন্য ব্যাংক স্টেটমেন্ট এবং সলভেন্সি দুটোই জমা দেওয়া লাগছে, 1 বছরের লেনদেন আপনাকে দিয়ে দিতে হবে। মাস্টার্সে যারা আসতেছেন তারা সবাই প্লিজ বাংলাদেশ থেকে এন্ট্রিটা অ্যাটলিস্ট শেষ করে আসেন, তাহলে চাকরি পেতে সমস্যা হবে না। বাংলাদেশ থেকে যারা আসে তোমাদের সময় এই যে 100% টিউশন ফি মওকুফ করা হলো, এটা পার্সেন্টেজ কেমন? তোমার এখানে খরচ কত টাকা হয় মাসে এবং কত টাকা ইনকাম করো? আজকে আমাদের হলো পর্ব 2। গতকাল আমরা ল্যাঙ্গুয়েজ স্কুলে বিশেষ করে জাপানের ল্যাঙ্গুয়েজ স্কুলে কেউ যদি আসতে চান তাহলে কি সুযোগ সুবিধা, কত টাকা লাগে, এখানে এসে কতদিনে টাকা উঠানো যায়, প্রসেসগুলো কি, কোন জায়গায় আমাদের সমস্যা, এগুলো নিয়ে আমরা কথা বলেছি। তো আজকে কথা বলতে চাই আমাদের মানে ল্যাঙ্গুয়েজ স্কুলের পরে যে সংখ্যাটা আর কি খুব বড় আকারে বাংলাদেশ থেকে লোকজন আসতে চায়, সেটা হলো আন্ডারগ্রেডে। সো আন্ডারগ্রেডে একটা ইউনিভার্সিটি আছে যেটা আজকে আমাদের দুজন অতিথি আছে, দুজনেই ওই ইউনিভার্সিটি থেকে আসা। একটা ইউনিভার্সিটিতে প্রায় 200-র উপরে বাংলাদেশি স্টুডেন্ট বর্তমানে পড়াশোনা করতেছে। তেমন একটা ইউনিভার্সিটিতে একজন পাশ করে বর্তমানে সে বাংলাদেশের যারা জাপানে আসতে চায় তাদেরকে বিভিন্ন ধরনের তথ্য প্রদান করে থাকে। আমরা পরিচয় করে দিব ফাতেমি ইমান এর সাথে। সবাই অনেকেই চিনে, তবুও আরেকবার পরিচয় করিয়ে দিচ্ছি। আর আরেকজন রেখেছি যে বর্তমানে ওই এপিইউ নামে একটা ইউনিভার্সিটি, ওইখানে সে বর্তমানে পড়াশোনা করতেছে। সে কিভাবে আসছে এবং সে কেমন আছে, আমরা ওগুলো আজকে ওনার কাছ থেকে শুনবো। সো দুইজন থেকে একজন হলো অলরেডি পাশ করে জাপানে কিরকম ভাবে আছে, আরেকজন মাত্র নতুন এসে ভর্তি হয়েছে। সো ওনার কথা শুনবো। তো প্রথম একটু সবার থেকে নিজ নিজ পরিচয়টা একটু দেই। ফাতেমি, যদি তোমার কথা একটু বলতা, খুবই অল্প সময়। আসসালামু আলাইকুম সবাইকে। আশির ভাই, অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ দেওয়ার জন্য এই সেশনে। আমি গত প্রায় এই কিছুদিন পরে আমার 17 বছর পূর্ণ হবে জাপান লাইফের, এবং আলহামদুলিল্লাহ গত প্রায় 16 বছর ধরে, প্রথম 1 বছর কিছু করতে পারি, বাট প্রায় গত 16 বছর ধরে আমি চেষ্টা করছি বাংলাদেশের স্টুডেন্টদেরকে সাহায্য করতে, তারা যেন সঠিক ওয়েতে জাপানে আসতে পারে। আলহামদুলিল্লাহ এখন এটা প্রাতিষ্ঠানিকভাবেই করি। আমি জাপানে রিৎসুমেইকেন এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিতে আন্ডারগ্রেড করেছি, মাস্টার্স করেছি ইউনিভার্সিটি অফ টোকিও থেকে। জাপানে প্রায় 2 থেকে 3টি কোম্পানিতে চাকরি করার পরে নিজের এখন উদ্যোক্তা হয়ে আমি নিজের কোম্পানি দিয়েছি, বাংলাদেশের স্টুডেন্টদেরকে জাপানে আসতে সাহায্য করি, প্লাস জাপানিজ কোম্পানিদেরকে আমি কনসাল্টিং সার্ভিস প্রোভাইড করি বাংলাদেশে এই বিজনেস এক্সপ্যানশন করার জন্য। এই হলো আমার সংক্ষিপ্ত পরিচয়। ধন্যবাদ। থ্যাংক ইউ ফাতেমি। আমরা এই হলো ফাতেমির পরিচয়। ওর কাছে অনেক তথ্য আছে, সে সবাইকে হেল্প করতে করতে শিখে গেছে আর কি, যে এই পথে আসলে অনেককেই সাহায্য করা যায় ইন এ বিজনেস ওয়ে। সো সেই কথা আমরা শুনবো। আরেকজন শুনবো হলো আজকে মাধুর্য আছে। মাধুর্য, তোমার একটু পরিচয় দাও এবং তুমি এখন কোথায় আছো সেটা একটু বলো। আসসালামু আলাইকুম সবাইকে, আমি মাধুর্য। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি একটা রিসার্চ প্রোগ্রামে আছি এবং ফিল্ড ওয়ার্ক করছি, সো আমি এখন রাস্তায়, সো আমার ক্যামেরাও ঠিক নাই, এন্ড আশেপাশে অনেক বেশি সাউন্ড হচ্ছে, সো এক্সট্রিমলি সরি ফর দ্যাট। সো আমি এখন বর্তমানে 1 বছর পূরণ করেছি রিৎসুমেইকেন এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি জাপানে, এবং আমার সাবজেক্ট হচ্ছে এশিয়া প্যাসিফিক ম্যানেজমেন্টের এন্টারপ্রেনারশিপ অ্যান্ড অপারেশন ম্যানেজমেন্ট। সো আমি নেক্সট স্প্রিং 2026 থেকে আমি 3rd সেমিস্টারে উঠবো আর কি। সো অলরেডি যেহেতু 1 বছর পার হয়ে গেছে, ইটস বিন টু বি অনেস্ট ভেরি নাইস ইন জাপান। এবং যেহেতু আমি এখানে আছি, একটা জিনিস বলবো যে এখানে জাপানিজ আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং আমি যেহেতু অ্যাডমিশনস অফিসেও কাজ করছি, সো ওখানেও আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশি স্টুডেন্টসদের কি প্রয়োজন বা কিভাবে স্টুডেন্টসরা ভালো করতে পারবে সেগুলো নিয়েও তথ্য কালেক্ট করছি। এন্ড আমরা অলওয়েজ এপিইউ থেকে ওয়েবিনার্স নিয়ে থাকি, যাতে স্টুডেন্টসরা যাতে ট্রানজিশন করতে পারে বাংলাদেশ থেকে জাপান পর্যন্ত, বা এপিইউ সম্পর্কে জানতে পারে। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর জয়নিং। হোপ টু হ্যাভ আ গ্রেট সেশন উইথ অল অফ ইউ। থ্যাংক ইউ মাধুর্য। আগে একটু তোমার থেকেই প্রথম যাই। তুমি কি পড়াশোনা করতে আসছো জাপানে? সো আমি বিবিএ করছি এখন। সো ইটস নট অ্যাকচুয়ালি বিবিএ, বাট বিজনেস এর আন্ডারে আমি আন্ডার গ্রাজুয়েটটা করছি। এন্ড যেহেতু আমি এখন পর্যন্ত ফার্স্ট ইয়ারে, সো আমার এখন পর্যন্ত সাবজেক্ট সিলেক্ট করতে হয়নি, কিন্তু প্রবাবলি আমি এন্টারপ্রেনারশিপ এন্ড অপারেশনস ম্যানেজমেন্টের উপর মেজর করা প্ল্যান করছি। বাংলাদেশে কি করছো, কোথা থেকে বের হয়েছো? ওকে, বাংলাদেশে আমি ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজে ছিলাম, এবং আমি এইচএসসি 2024 সালে ছিলাম।
2024 সালে পাশ করে তারপরে জাপানে ঢুকছো কবে? 2024 পাশ করে আমি হচ্ছে লাইক সাথে সাথেই হচ্ছে 25-এর যে আমাদের লাইক 6 মাসের গ্যাপও না, লাইক আমি অ্যাপ্লিকেশন করেছিলাম আমার এইচএসসি শেষ হওয়ার আগে এবং আমি অ্যাকসেপ্টেন্স পাওয়ার পরপরই 2025 সালের স্প্রিং ইনটেকে জাপানে এসেছি তো মার্চে। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস যারা আজকে শুনতেছেন, দেখেন আর কি এইচএসসি পরীক্ষার আগেই সে অ্যাপ্লিকেশন করছে, তাই তো? জি। সো তার মানে আপনার ইয়ার লসটা অনেক কম, এখানে মানে সময়টা বাঁচানো যায়। সো যাতে তো তুমি যখন আসলা তোমাকে কি জাপানি শিখতে হয়েছে আসার আগে? আমাদের আসলে জাপানিজ শেখা ম্যান্ডেটরি না, যেহেতু আমাদের রিটসমেকিং এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি ইংলিশ সেই সবকিছু হচ্ছে কোর্সেস করানো হয় যারা হচ্ছে ইংলিশ বেসিক স্টুডেন্ট বা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। কিন্তু আসলে আমি একটু পড়াশোনা করেছিলাম, N5 কমপ্লিট করেছিলাম বাংলাদেশ থেকে, বিকজ এখানে আসার পরপরই ট্রাভেলিং বলেন বা হচ্ছে আশেপাশে কোথাও পার্ট টাইম বলেন, সবকিছুতেই জাপানিজের উপর প্রফিসিয়েন্সি লাগে। সো যাদের জাপানিজের উপর প্রফিসিয়েন্সি থাকে না তাদের আসলে কোপ আপ করতে অনেক প্রবলেম হয়। সো এই জন্য আর কি এপিইউতে আসার আগে আমার 3 মাসের মতো গ্যাপ ছিল এইচএসসি শেষ হওয়ার পর এবং এপিইউতে আসার মাঝে। সো এই 3 মাসটা হচ্ছে আর কি জাপানিজ ভিডিওস দেখে আর কি নিজেকে লাইক সেলফ টিচ করেছিলাম আর কি। ওয়ান্ডারফুল। এই সময়টা যদি বাংলাদেশে থাকতাম, তোমার সমসাময়িক যারা স্টুডেন্ট আছে, তোমাদের ব্যাচমেট, এরা এখন কি অবস্থায় আছে সো আমার বাংলাদেশে? ব্যাচমেটরা হচ্ছে আর কি ওরা তো অ্যাডমিশনের প্রিপারেশন নিয়েছিল 6 মাস হুম 7 মাস 1 বছর ধরে। সো হুম আমার ব্যাচমেটসরা কিন্তু আমার যেমন আমি একদম সাথে সাথেই ব্যাচেলার স্টার্ট করেছি, কিন্তু আমার হুম। ব্যাচমেটসরা এখনো সেকেন্ড সেমিস্টারই শেষ করে নাই, ফার্স্ট সেমিস্টারে আছে, বাট আমি অলরেডি এখন থার্ড সেমিস্টারে আর কি উঠবো। সো এই গ্যাপটা আর কি বাংলাদেশে অনেক বেশি হয় আর কি। মানে তুমি ওদের থেকে 6 মাস আগে আছো? জি জি জি। ওকে, সো দিস পয়েন্ট নিডস টু বি নোটেড। যারা শুনতেছেন দেখেন আর কি, যদি আপনারা ওই ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার আগেই যদি অ্যাপ্লিকেশনটা শুরু করেন এবং সেটা করা যায় এবং ইংরেজিতে পড়াশোনা করা যায়, এরকম ইউনিভার্সিটিতেও আছে। অবশ্যই অন্য ধরনের ইউনিভার্সিটি আছে, সেই জায়গায় আমরা পরে আসতেছি। তো আগে একটু মাধুর্যর কেসটাই আমরা একটু বোঝার চেষ্টা করি। সো মাধুর্যর কেসটা হলো, সে ইন্টারমিডিয়েট ময়মনসিংহ ক্যাডেটে এসেছিল। সে ওখানে ইন্টারমিডিয়েট পরীক্ষার আগেই সে রিৎসুমেইকান এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে। এখানে জাপানি যদিও প্রয়োজন হয় না, কিন্তু তার সাজেশন হইলো আপনারা জাপানি শিখে আসেন। তো সে এখানে আসলো। আচ্ছা, তো তুমি কি এখানে কোনো স্কলারশিপ পেয়েছো নাকি সব নিজের পয়সায়? জি, আমি 100% স্কলারশিপ পেয়েছি, যেটা হচ্ছে টিউশন রিডাকশন স্কলারশিপ, এবং আরেকটা স্কলারশিপ পেয়েছি যেটা হচ্ছে জ্যাসো স্কলারশিপ বলা হয়। সো এই জ্যাসো স্কলারশিপটা আর কি 48,000 ইয়েন দেয়। সো এই 48,000 ইয়েনের মধ্যে আর কি আমার থাকা খাওয়ার এক্সপেন্সেস এবং ফুড এক্সপেন্সেস মোটামুটি আর কি কভার হয় আর কি। ওকে, এটাও একটা খুব ভালো ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন। বাংলাদেশ থেকে যারা আসে তোমাদের সময়ে, এই যে 100% টিউশন ফি যাদেরকে মওকুফ করা হলো, এটা পার্সেন্টেজ কেমন? আমাদের ব্যাচে আসলে টোটাল এসেছে হচ্ছে 54 জনের মতো, কিন্তু 54 জনের হুম মধ্যে আমরা টোটাল 100% স্কলারশিপ মাত্র 2 জন পেয়েছি, এন্ড হুম 80%ও কেউ পায়নি। বাকি সবাই আর কি 50% অথবা 50%-এর নিচে, 30% অথবা 0% স্কলারশিপ পেয়েছে। ওকে, এটা কিসের উপর বেস করে দেয়? সো এটা আসলে ওভারঅল প্রোফাইলের উপর বেস করে দেয়। অনেকেই ভাবে যে আইএলটিএস স্কোর অনেক বেশি হাই, 8 পেয়েছি স্কলারশিপ পাবো, ব্যাপারটা কিন্তু আসলে এমন না। সো আমরা যদি কেউ এখানে আর কি মানে ওয়েবিনারে কেউ যদি ইউএস এর অ্যাপ্লিকেশন সম্পর্কে জেনে থাকে, ইউএসএ কিন্তু একদম হলিস্টিক অ্যাপ্রোচে যায় যে আপনার রেজাল্ট ভালো আছে কিনা, আপনার লাইক এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কেমন, আপনি ইম্প্যাক্টফুল কিছু করেছেন কিনা আপনার হাই স্কুল লাইফ বা স্কুল লাইফে, বা আপনি লাইক এসএস কিভাবে লিখেছেন এবং নিজেকে কিভাবে প্রেজেন্ট করেছেন ইন দি ইন্টারভিউ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য এসএস। সো সবকিছু আর কি ওভারঅল পুরো প্রোফাইলের উপর আর কি ডিপেন্ড করে যে স্কলারশিপ অ্যামাউন্টটা কত হবে। ওকে, এটাও থিংস টু বি নোটেড। আপনারা শুধু কেবলমাত্র বই পড়লেই চলবে না, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি গুলোকে ওনারা একটা মূল্য দিয়ে দেখেন। ওয়ান্ডারফুল, থ্যাংক ইউ। সো এখন কি তোমাকে পার্ট টাইম করতে হয়? তুমি যে স্কলারশিপটা পেয়েছো জ্যাসো থেকে 48,000 ইয়েন পার মান্থ, এটা কতজন পায়? বা তোমাদের সেই 54 জন যারা আসছো এর পায়, ভিতরে কতজন বাট পেয়েছে? অনেকেই আর কি পায় না। আমাদের ব্যাচে হয়তো 10 থেকে 15 জন আর কি জ্যাসো স্কলারশিপটা পায়নি আর কি, বাকি সবাই আর কি মিলিয়ে জ্যাসো স্কলারশিপটা পেয়েছে। আর এটার কোনো এক্সট্রা কোনো অ্যাপ্লিকেশন করতে হয় না, এটা অটোমেটিক্যালি যখন এপিইউতে অ্যাপ্লাই করা হয় সো তখনই আর কি এটা অটোমেটিক্যালি আর কি আসে, বাট এপিইউতে আসার পর আর কি জানা যায় যে কারা কারা এই স্কলারশিপ পেয়েছে আর কি। ওকে,
বোঝা গেল। অনেকটুকুই ক্লিয়ার হলো। যারা আমার মনে হয় ওর পয়েন্টগুলো একটু সবাই নোট করতে পারেন, যারা আজকে শুনতেছেন এবং জাপানে আসতে চান। সো এবং ওর স্টোরি কিন্তু এটা একটা কেস, হাজার ধরনের কেস, অনেক সাকসেসফুল স্টোরিও আছে, আরো ভালো স্টোরিও আছে, আমার অনেক খারাপ স্টোরিও আছে। বাট কংগ্রেচুলেশন যে তুমি 100% টিউশন ফি মকুফ পেয়েছো, এবং মাত্র কয়েকজন, একজন না দুইজন বললা, আর এর 100%-এর ভিতরে 80%-ই কোনো কিছুই পায় নাই, বাকি কেউ 50%-এর মতো পেয়েছে। আর বলতেছিল আর কি যে জ্যাসো স্কলারশিপটাও, এটাও একটা প্রতিযোগিতামূলক। সো এটার জন্য আলাদা অ্যাপ্লিকেশন লাগে না, কিন্তু যখন তুমি অ্যাপ্লাই করছো ওই অ্যাপ্লিকেশনের ভেতরেই তোমাকে জ্যাসো স্কলারশিপটা সিলেক্টেড করা হয়েছে। তোমার এখানে খরচ কত টাকা হয় মাসে, এবং কত টাকা ইনকাম করো? Okay, আমি যদি আসলে খুব পার্সোনাল ইনফরমেশন হয়ে যায়, তোমার যদি উত্তর দিতে কোনো অসুবিধা হয় দিও না, কোনো অসুবিধা নেই, তুমি ফিল ফ্রি আর কি যে একটু শেয়ার। এটা জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য লোকজন যারা আসতে চায়। আমি দুইটা কেসই বলবো, আমার কেসে যেটা হয় আর আমার ফ্রেন্ডস দের কেসে যেটা হয়, দুইটাই একটু আর কি এলাবোরেটলি বলবো। সো আমার কেসে যেহেতু আমি 48,000 এই জ্যাসো স্কলারশিপটা এক বছরের মতো পাচ্ছি আর কি। সো এই জ্যাসো স্কলারশিপের মধ্যে আমার বাসার পিছনে লাইক আমি যেহেতু হচ্ছে ডাউন টাউনে থাকি, ক্যাম্পাসে থাকি না, সো আমার খরচ হয় অ্যারাউন্ড হচ্ছে রেন্টের পিছনে 20,000 অ্যান্ড ইউটিলিটিস মিলায়ে হচ্ছে আমার 26,000-এর মতো খরচ হয় আর কি। এন্ড তারপরে হচ্ছে আমার ফুড এক্সপেন্সেস অ্যারাউন্ড 20,000 to 30,000 ইয়েন হয়। আর হচ্ছে আমার যে ট্রান্সপোর্টেশন কস্টটা ইপিউ টু লাইক মাই হোম, সো সেটার কস্টটা একটু কাইন্ড অফ লাইক থাকে না। সো আমি পার্ট টাইম করি আর কি। তো আমার পার্ট টাইম থেকে আমি যেটা করি যে আমার ম্যাক্সিমাম টাকা হচ্ছে আমি আইদার ট্রাভেলিং এর পিছনে খরচ করি, বা এই যে আমি যেমন রিসার্চ প্রোগ্রামে এসেছি আর কি, এটা হচ্ছে সেকেন্ড প্রোগ্রাম। সো আমাদের মালয়েশিয়া এবং থাইল্যান্ডের সবকিছু নিয়ে আর কি, কালচার, তারপরে হচ্ছে এখানে মানুষের আচার আচরণ কেমন, এবং আমরা আচ্ছা হচ্ছে একটু দাঁড়াও, তুমি যে এই যে এখন জাপান ছেড়ে থাইল্যান্ড মালয়েশিয়াতে যাচ্ছ, এইখানে এই টাকাটা কে দেয় তোমাকে? এই টাকাটা আসলে নিজের থেকেই দিতে হচ্ছে আর নিজের কি। থেকে দিতে হয়? ওকে, সো ইউ সেভ দ্য মানি টু স্পেন্ড দ্য Yes, মানি ফর ইউর exactly. ওন পারপাস। ওকে, ভেরি গুড। তো আমি হচ্ছে অ্যারাউন্ড ট্রাই করেছি, আমার কখনো 28, যদিও আমাদের অ্যালাউয়েন্স হচ্ছে 28 ঘন্টা কাজ করার, আমি অলওয়েজ অ্যারাউন্ড 14 ঘন্টা সপ্তাহে কাজ করি, এর বেশি কাজ করি না, বিকজ আমি পড়াশোনা এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর পিছনে বেশি টাইম দিই। বাট 14 Wonderful. ঘন্টা কাজ করার কারণে যেটা হয় আর কি, যে অ্যারাউন্ড আমার মাসে হচ্ছে অ্যারাউন্ড 60,000 to 70,000 আর কি, মানে আমার পার্ট টাইম থেকে আমার কামানো হয়ে যায় আর কি, যেটা আমি আমার Oh, লাইক very good. ফান তো মানি। 60-70 হলে আর 48 পাচ্ছ স্কলারশিপ, জি সো মোটামুটি 100,000 এর উপরে জি 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 তোমার হয়ে যাচ্ছে। আর খরচ হচ্ছে হলে তোমার 26-20, আর কিছু হিসাব করলে মোটামুটি 78-80,000 এর মতো। জি অল্প জি জি কিছু টাকা জমে এটা দিয়ে তুমি এখন ট্রাভেল করতেছো। জি জি জি। সো প্রথম যখন তুমি আসো তখন বাবা মার পকেট থেকে টাকা নিতে হয়েছে, ফ্লাইট প্রথমে ফেয়ার বা যখন কিছু? আসি, হ্যাঁ আমার ফ্লাইট যে প্লেন ফেয়ারটা সেটা আমার বাবা মাই দিয়েছিল আর কি। এবং আমার হচ্ছে এপিউতে আর কি টাকা জমা দেওয়া লাগে বিফোর কামিং হিয়ার। সো এটা হচ্ছে আমাদের এপি হাউসে আর কি টাকা জমা দিতে হয় এবং এনরোলমেন্ট ফি দিতে হয়। তো আমার বাবা মার আর কি সেই অ্যামাউন্টটা দিতে হয়েছে আর কি। সেটা কত টাকা সেটা আমার এক্স্যাক্টলি আসলে মনে নাই, মনে বাট নেই? অ্যারাউন্ড ওকে, ঠিক আছে। 2 লাখের মতো ছিল। ওকে, ঠিক আছে, জাস্ট একটা রাফ আইডিয়া আর কি। হুম সো হুম হুম। 2 লাখ ইয়েনের মতো দেওয়া হয়েছে। সো এরপরে আর তোমার বাবা মার থেকে টাকা আনতে হয় নাই না, নাকি এরপর এখনো? থেকে আর টাকা নিতে হয়নি। আচ্ছা, ওকে, যে ঈদ যাচ্ছে, মানে আহ্লাদ করে না জামাকে জামা কিনে দিতে হবে, আমাকে এই কিনে দিতে হবে, ওগুলো করতে হয়নি? ওগুলো আসলে করতে হয় না, বাট যেহেতু আমি লাইক দেশে পাঠিয়ে দেয়। এক যাবো, ওটা আসলে বাবা মাই করে দিবে আর কি। অফকোর্স, অফকোর্স। ঠিক আছে, আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট একটা কেস আমরা শুনলাম, এবং যারা আজকে আমাদের শ্রোতা আছেন তারা এই কেসটা একটু দেখতে পারেন। ওর ইউনিভার্সিটির নাম হলো রিৎসুমেইকান এপিইউ ইউনিভার্সিটি। আমাদের ওই পেজেও আমরা আবার লিখে দিব নামটা। তো এখন একটু ইয়ের কাছে যাচ্ছি, ফাতেমি, ও কি মানে খুব সৌভাগ্যবান একজন নাকি অ্যাভারেজ? মানে তুমি তো অনেক কেস ডিল করছো, এর জি। ভিতরে ওর পজিশনটা কোথায় দেখতে পাও?
সৌভাগ্যবান ভাই, অবশ্যই। এবং সৌভাগ্যবানের থেকে বলবো মেধাবী বলবো ওই কারণে, সে শুধুমাত্র যে একাডেমিক মেধা এটা দিয়ে আসলে জাপানের স্কলারশিপ গুলি কখনোই দেয়, যেটা বললো যে আইএলস রেজাল্ট আমি 8 পেয়ে গেলাম, এই কারণে আমাকে খুব ভালো স্কলারশিপ দিল, এটা ছিল এককালে ছিল। আজ থেকে 6-7 বছর আগে যে আমার এইচএসসি এসএসসি রেজাল্ট জিপিএ 5.5 এসেছে, গোল্ডেন 5 এসেছে, আমাকে একটা 80% বা 100% দিয়ে দিয়ে মোটামুটি শিওর হয়ে যেত। এখন আর এটা হয় না। এখন যেটা হয় কি, প্রত্যেকটা ইউনিভার্সিটি কিছুটা টেস্টের ব্যবস্থা করেছে অনলাইনে, অথবা এসএস জমা দেওয়া লাগে, তারপরে ইন্টারভিউ হয়, এটা এআই বেসড হতে পারে, মানে জুমেও হতে পারে, বিভিন্ন ধরনের ইন্টারভিউ আছে, কুইজ হয়। ইন্টারভিউটা এআই বেসড মানেটা কি? এআই বেস ইন্টারভিউ মানে হলো ভাই দুই ধরনের, যে সে কিছু কোশ্চেন থাকবে এআই, তার এসে গুলির উপর বেস করে এআই ওই কিছু কিছু কিওয়ার্ড ডিটেক্ট করে তার জমা দেওয়া এসে থেকে, ওইখান থেকে এআই কিছু কোশ্চেন করবে তাকে, ওই ওই অন দ্য স্পটে ক্যামেরার সামনে তাকে অ্যান্সার গুলি দিতে হবে, সে যেন এটা যে আসলে তার লেখা এটা প্রুভ হুম। করার জন্য কিছু কিছু ট্রিকি কোশ্চেন থাকে আর কি এখানে। আর 2 নম্বরও কিছু বেসিক কোশ্চেন, তার ইন্ট্রোডাকশন দেওয়া, তার ভবিষ্যৎ প্ল্যান কি, কেন সে জাপানে আসতে যাচ্ছে, এই ধরনের কিছু কমন কোশ্চেন থাকে। এটা মেনলি তার ইংলিশ ফ্লুয়েন্সি টেস্ট করার জন্য, এবং সে যে আসলে মানে মোটামুটি যে জেনারেল নলেজটা রাখে কি রাখে না, এটাও একটু জাজ করে এআই দিয়ে আর কি। কিন্তু এটা এআই বেসড ইন্টারভিউ বলা হলেও সত্যি কথা বলতে ইন্টারভিউটা রেকর্ড হয়, রেকর্ড হওয়ার পরে 2 থেকে 3 জন টিচার এটাকে চেক করেন আসলে। এটা ইউনিভার্সিটি, আমি আপাতত এপিউটা বলছি, এপিউর বাইরে মানে জুমে ইন্টারভিউ হয় অন্যান্য ইউনিভার্সিটি, বাট এপিউতে এখানে তো এই ক্ষেত্রে, এপিউর ক্ষেত্রে তার যে 100% স্কলারশিপ পাওয়াটা এটা একটু রেয়ার, কারণ কি বর্তমানে ওদের ব্যাচে যদিও 80% কম ছিল, বাট 80% থাকে, 80%, 65, 50%, এই 50-65 এর রেঞ্জটা হলো অনেক বেশি। সত্যি কথা বলতে আপনি যদি এভারেজ বলতেন তাহলে হলো 50-65 এর রেঞ্জটা হলো অনেক বেশি। এর উপরে 80 বা 100 পাওয়াটা হলো আসলে তাকে ওভারঅল সবকিছু বেস মিলিয়ে, তার আইএলস হোক, তার প্রিভিয়াস এসএসসি এইচএসসি রেজাল্ট হোক, তার লেখা এসে গুলি ইংলিশে, তার ইংলিশ পারফরমেন্স, তার টেস্টের অনলাইন টেস্ট পারফরমেন্স, তার ইন্টারভিউ, সবকিছু মিলিয়ে তার পারফরমেন্সটা ভালো ছিল দেখেই মাধুর্য সে 100% পর্যন্ত যেতে এটা কি পেরেছে। আমি খুব যত আন্ডার গ্রাজুয়েটের যত ছেলে মেয়েকে দেখছি আর কি জাপানে যারা আসছে, এদের ইংলিশ কমিউনিকেশন স্কিল মারাত্মক ভালো। জি। মানে আমি যেটা দেখলাম আর কি, তো মানে যে কোনো একটা প্রশ্ন করলে খুব ইন্টেলিজেন্টলি এবং খুব প্রম্পটলি উত্তর দিতে পারে, এবং বোঝা যায় আর কি যে জ্ঞানের গভীরতা কতটুকু। সো তুমি কি দেখতে পাও যে হয়তো তার পরীক্ষার রেজাল্টটা তো ভালো না, কিন্তু কমিউনিকেশন স্কিলটা মারাত্মক, এই জন্য হয়তো স্কলারশিপ গুলো পাচ্ছে, জি, এরকম কি কোনো কমিউনিকেশন কারণ? অবশ্যই। জাপানে আই সি। মেইনলি স্পেশালি এপিউর ক্ষেত্রে আমি বলবো, এখানে আমি একটা খোলামেলা বলে দিই, যদি এটা ইউনিভার্সিটি একটু গোপন ইনফরমেশন, এখানে মেইনলি একটা পয়েন্ট নিয়ে জাজ করা হয় সবাইকে, ওইটা হলো কি, এই যে আপনি মাধুর্যকে জিজ্ঞাসা করলেন এই যে ঈদ পরবে তার বাবা মার কাছে কি আহ্লাদ করবে কি করবে না, এই যে এখানে একটা গোপন ইনফরমেশনটা এখানে লুকানো ছিল আসলে। একটা মেয়ে বা একজন ছেলে বিদেশে এসে সে কি খাপ খাইয়ে নিতে পারবে কি পারবে না, এই জিনিসটা ইউনিভার্সিটি জাজ করে, তার ওই এআই দিয়ে হোক, তার এস এর মাধ্যমে হোক, তার পারফরমেন্সের মাধ্যমে হোক। মেইনলি এটা খুবই একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে সে সার্ভাইভ, আমি একটা ওয়ার্ডটা একটু অন্যভাবে নিয়ে বলবো আর কি, সার্ভাইভাল স্কিলটা আছে কি নাই এটা চেক করা হয়। যে সে বিদেশে আসবে, এই তখন মানে সার্ভাইভালের জন্য তার প্রথম জিনিসটা দরকার কমিউনিকেশন করা। আমি হালাল ফুড দরকার, আমাকে একজনকে জিজ্ঞাসা করতে হবে। আমি একটা ট্রেনে উঠতে চাই, আমাকে একজনকে জিজ্ঞাসা করতে হবে। ভাষাটা বড় কথা না, জেস্টার দিয়েও তো কমিউনিকেশন করা যায়। এই যে কমিউনিকেশন যে করব, আমাকে যে বাদটা ভেঙে নিজেকে সামনে নিয়ে আসতে হবে, এই জিনিসটা যাদের মধ্যে বেশি স্কিলটা থাকে তাদেরকে জাপানি ইউনিভার্সিটিগুলো অনেক বেশি পছন্দ করে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তোমাকে আরেকবার আমি আসতেছি, তার আগে একটু আমার একটা প্রশ্ন মাথায় আছে। মাধুর্য কি এখনো আছো? আছি ভাইয়া। Okay. আচ্ছা, আচ্ছা মাধুর্য, মানে একজন মেয়ে হিসেবে আমাকে অনেক আহ, বাবা আমাকে প্রশ্ন করে আর কি, যেহেতু তার মেয়েকে সে বিদেশে পাঠাইতে চায়, মানে আমেরিকা শুনলে একটু ভয় পায়, অস্ট্রেলিয়া সম্পর্কে ভালো বুঝে না, জাপানের সম্পর্কে শুনে আর কি যে খুব পিসফুল কান্ট্রি, কিন্তু আসলে কেমন তুমি একজন মেয়ে হিসেবে এখানে এসে একা, মানে একজন গার্ডিয়ান ছাড়া যে চলতেছো ফিরতেছো, তুমি কতটুকু নিজেকে সেফ ফিল করতেছো, একটু বলবা যে মেয়ে হিসেবে তোমার এখানে আম, জাপানে তোমার অ্যাডাপ্টিবিলিটি বা তোমার এই যে সার্ভাইভাল যে করতেছো কেমন মনে হয়? তুমি কি আরেকজন মেয়েকে বলবা আসার জন্য? অবশ্যই আমি অলরেডি আমার অনেক ফ্রেন্ডসদেরকে বলেছি অ্যাপ্লাই করার জন্য। টু বি অনেস্ট, আমি যদি জাপান এবং বাংলাদেশের মধ্যেও কম্পেয়ার করি, জাপান ইজ
টু বি অনেস্ট ভেরি সেফ, বিকজ এখানে আমি যখন রাতে বাইরে বের হই কোনো চিন্তা ভাবনা থাকে না, বা আমার বাবা মাও কখনো টেনশন করে না যে আমার বেটা বাইরে গিয়েছে ওর কিছু হবে, বিকজ দে নো হাউ সেফ জাপান ইজ। এবং আমার কোনো ট্রাবল কখনো কোনো কিছুই ফেস করতে হয় না, বিকজ সব জায়গায় ইটস ভেরি সেফ। এবং আমাদের বাসাতেও যেমন ইটস লাইক সিসিটিভি ক্যামেরা দিয়ে নিয়ন্ত্রিত, এবং সব জায়গায় সবাই আমাদের সাথে অনেক ভালো বিহেভ করে এবং আমাদের সাথে ভালোভাবে কথা বলে। সো আই হ্যাভেন্ট ফেস এনি সর্ট অফ সেফটি রিলেটেড প্রবলেমস ইন জাপান টিল নাও। থ্যাংক ইউ মাধুর্য। একটু ইয়ের কাছে ফাতিমির কাছে আবার যাই। আচ্ছা ফাতিমি, একটু আমরা জাপানি ইউনিভার্সিটি আছে প্রায় 600-700 মতো, তাই না? সো জি ভাই। এর ভিতরে 200 আছে পাবলিক ইউনিভার্সিটি, 500 ইউনিভার্সিটি। আমি জাস্ট মেকিং ইট, মানে হয়তো নাম্বারটা এদিক সেদিক হতে পারে। 500 ইউনিভার্সিটি আছে প্রাইভেট ইউনিভার্সিটি। প্রাইভেট ইউনিভার্সিটিতে বেতন কত আর পাবলিক ইউনিভার্সিটিতে বেতন কত? এবং আহ, একটু যদি সেটা বলতাম, ও তো যেটা পিওর কথা বললো ওইখানেই বা বেতন কত টাকা? প্রাইভেট ইউনিভার্সিটি নিশ্চয়ই রেঞ্জটা অনেক উঠানামা করে জি। ডিপেন্ডিং অন ইউনিভার্সিটি, এবং এটা আমেরিকা বা অস্ট্রেলিয়ার সাথে তুলনা করলে কেমন জায়গায় আছে বলে তোমার মনে হয়? ওকে, এই তুলনাটা আমি পরে করছি, প্রথমে নাম্বারটা বলে দিচ্ছি। বাংলাদেশ জাপানের প্রাইভেট ইউনিভার্সিটি, আমার আরেকটা বার হল, যেহেতু আমি দুইটাতেই পড়েছি, বা জাপানের প্রাইভেটও পড়েছি পাবলিকও পড়েছি, দুইটাতেই বেতন দেওয়ার অভিজ্ঞতা যেটা আছে। তো এই প্রাইভেটেরটা হলো ভাই, এপিউরটা হলো বাংলাদেশি টাকায় বছরে, শুধু টিউশন ফি বলো, কেউ যদি স্কলারশিপ না পায় সেই ক্ষেত্রে বাংলাদেশি টাকায় আসতেছে এই মুহূর্তে বাজার মূল্যে 11.5 লক্ষ টাকা বছরে, এটা বছরে 11.5 লাখ টাকা কেউ যদি স্কলারশিপ না পায়। না পায়? আচ্ছা আচ্ছা, জি, ওকে। বছরে। তো এইটা এটা হলো অন্যান্য প্রাইভেট, আমাদের জি ভাই, প্রাইভেট ইউনিভার্সিটির একটা উদাহরণ। এটা হলো একটা, কিন্তু ইন এভারেজ জাপানের প্রাইভেট ইউনিভার্সিটির খরচটা হলো বাংলাদেশি টাকায় 7.5 লক্ষ টাকা থেকে শুরু করে 12-12.5 লক্ষ টাকার মধ্যে। এর এর আচ্ছা, এর উপরেও জানেন, নিচেও খুব একটা নামে না, এর মধ্যে। বাংলাদেশে নর্থ সাউথ বা এই সমস্ত ইউনিভার্সিটিতে কিরকম পড়ে বছরে? 4 বছরে মোস্ট প্রবাবলি ভাই 12-13-14 লক্ষ টাকা পড়ে যায়। তার মানে 4/1 হ্যাঁ, মানে বাংলাদেশে। জি। ওকে, আন্ডারস্টুড। কিন্তু আমেরিকা হইলে তো এটার 10 না না গুণ না, হওয়ার কথা। তুলনা যদি যেহেতু তুলনা করতে বলছেন ভাই, তুলনাটা আমি আর একটু পরে আসতে আগে সরকারিটা বলে Okay, তারপর ঠিক আছে, তুলনা করবো ঠিক আছে। দুইটাই। তো হুম। সরকারিটা হলো ভাই আমাদের, এখানে একটা কাহিনী আছে। এই মোটামুটি সব ইউনিভার্সিটি অ্যাডমিশন ফি, প্রাইভেট, এটা আমি ডান দিকে এটা প্রাইভেট ধরছি, এটা পাবলিক ধরবো আর কি। তো প্রাইভেটের ক্ষেত্রে হলো আমাদের অ্যাডমিশন ফি ইউজুয়ালি 1.5 থেকে 2 লক্ষ ইয়েন থাকে, বাংলাদেশি টাকায় 1 লক্ষ থেকে 1.5 লক্ষ টাকা, প্লাস বছরে আমার, এটা শুধু প্রথম বছরের ক্ষেত্রে, প্লাস বছরে এই সর্বোচ্চ হলে 11-12 লক্ষ টাকার মতন যাচ্ছে আর কি টিউশন ফি। আর পাবলিকের ক্ষেত্রে আমার অ্যাডমিশন ফিটা একটু বেশি থাকে, যদি আমি সরাসরি পাবলিকে পড়তে চাই। অ্যাডমিশন ফিটা সমগ্র ইউনিভার্সিটি সমান জাপানে 3 লক্ষ ইয়েন, বাংলাদেশি টাকায় 2,20,30 হাজার টাকার মতন আসবে। আর টিউশন ফি হলো বছরে 5,40,000 থেকে 45,000 ইয়েন। তার মানে আমার বাংলাদেশি টাকায় হয়তো 4,50,000 টাকার, আমি একটু বাড়াই বললাম আর কি, 4,50,000 টাকার কাছাকাছি হবে হলো আমাদের বছরে। তো পাবলিকেরটা প্রাইভেট থেকে অর্ধেকের কম বা অর্ধেকের সমান বলতে গেলে, এগুলো জাপানে। এখন আসি হলো বিদেশের সাথে তুলনা করলে, অস্ট্রেলিয়া বা অন্য দেশের সাথে তুলনা, অস্ট্রেলিয়াতে আমাদের মোটামুটি ভাই একটু ভালো জায়গায় পড়তে গেলে তো আমাদের 25 থেকে 30 লক্ষ টাকা পড়ে যায় বাংলাদেশি টাকায় বছরে? বছরে। আচ্ছা, তো সেখানে আমি, মানে জাপানে তো বলতে গেলে সেই হিসেবে 3/1 আমার বছরে। আর আমেরিকার সাথে তুলনা করলে আমাদের ওভারঅল কস্ট অনেক অনেক হয়ে যায় ভাই, এটা তো আরো বেড়ে যায়। কিছু ভালো ইউনিভার্সিটিগুলো আরো বেশি, মোটামুটি ইউনিভার্সিটি যেটা গেলো আমাদের মিনিমাম হলো 25 লক্ষ টাকা বছরে, 20 থেকে 25 লক্ষ টাকা একটা বাজেট রাখা লাগে। আমি জানি 1 কোটি টাকার মতন বাজেট রাখা লাগে একটা ভালো ইউনিভার্সিটিতে পড়তে হলে। সেই হিসেবে জাপানে এইটা অনেক অনেক কম। এখানে তুলনা করতে বলছেন, আমি আরেকটা পয়েন্ট একটু পরে বলবো, এখন যখন কোশ্চেনের সময় আসবে, যে শুধু তো এখানে কম টাকার পয়সা কম্পেয়ার করতে না, আমার কর্মসংস্থানটা কে কতটুকু দিচ্ছে এটার উপরে কম্পেয়ার করলে ভালো হয় আর কি। এক্স্যাক্টলি। এটা মানে আমি একটু এই পরে বলবো ভাই। ইনভেস্টমেন্টের পরে সে ফাইনালি কত টাকা পরে ইনকাম করতে পারবে। তো একটু এখানে মানে দর্শক থেকে যদি কোনো কোয়েশ্চেন থাকে, আমরা কিছু কোয়েশ্চেনের মাঝে নিয়ে নিই, নাহলে এর ভিতরে আবার আমাদের অন্য প্রসঙ্গে চলে যাব। সো এটা গেল হলো জাপানে আসার ক্ষেত্রে যে জিনিসগুলো চিন্তা করবে একজন ছাত্র বা একজন পরিবার, যে সমস্ত কনসার্ন গুলো থাকে, বাবা মা দেখবে আর কি, যে আমার ছেলেটা বা মেয়েটা যে জাপানে যাচ্ছে, ও গিয়ে সেফ থাকবে কিনা। প্রথম হলো মানে একটা, আমি যদি বাবা হতাম, আমি আমার সন্তান পাঠাইলে আমি এটা চিন্তা করতাম। দ্বিতীয় হলো আমার টাকা পয়সার ব্যাপারটা আমি দেখবো। আর চতুর্থ দেখবো আর কি, যে ঠিক আছে এখনো কষ্টটা করতেছে, এরপরে চাকরির ব্যবস্থা কি হবে, এইটা হয়তো আমরা চিন্তা করব।
তো সেই ভবিষ্যতের জায়গায় এখন যেটুকু আমরা কথা বললাম সেটা হলো সেফটিনেসের দিক থেকে বুঝতে পারলাম, মেয়েরা যদি সেফ থাকে তার মানে ছেলেরা সেফ থাকবে। তারপর একটু পার্ট টাইমের কথাও বললাম, পার্ট টাইমটা কতটুকু অ্যাভেলেবল জানি না, কিন্তু একটুক বুঝতে পারি যে পার্ট টাইমটা পেতে হলে সুবিধা হবে যদি সে জাপানিজ ল্যাঙ্গুয়েজটা ভালো জানে, তার দুয়ারটা অনেক দুয়ারে খুলে যাবে অটোমেটিকলি। সো ইংরেজি দিয়েও যে ইউনিভার্সিটিতে পড়া যায়, এটা প্রাইভেট ইউনিভার্সিটিতেও পড়া যায়, পাবলিক ইউনিভার্সিটিতেও পড়া যায়, এবং উইদাউট এনি ইয়ার লস। যে আপনি বাংলাদেশ থেকে ইন্টারমিডিয়েট পাস করার আগেই, পরীক্ষা দেওয়ার আগেই আপনি অ্যাপ্লাই করে ফেলতেছেন, যখন আপনার রেজাল্ট আউট হলো আপনি এরপরে 3 মাসের ভিতরে জাপানে এসে আপনার যেই ব্যাচমেট আছে, ইয়ারমেট আছে, তাদের থেকে আপনি আরো আগেই ক্লাস শুরু করে দিতে পারতেছেন। সো এটা একটা খুবই বড় একটা পয়েন্ট। সো আমরা কিন্তু বাংলাদেশের এডুকেশন মিনিস্ট্রিকে বলবো আর কি, যে আমাদের গ্যাপটা যেন কমায় আনে। এটা আমরা পৃথিবীতে যেখানেই যাই দেখা যায় এটা বিশাল গ্যাপ হয়। এখানে জাপানি ইন্টারমিডিয়েট পরীক্ষা হয় 2 দিনে। এটা হলো প্রত্যেক বছরের জানুয়ারি মাসের 3য় শনিবার এবং শুক্রবার মনে হয়, না শনিবার এবং রবিবার, যখন ইউনিভার্সিটি সবকিছু বন্ধ থাকে ওই সময়টা হয়। কোনো ঝামেলা নাই, কোনো অন্য কাউকে ছুটি দিতে হয় না, কিছু দিতে হয় না। 2 দিনে ওদের পরীক্ষা শেষ হয়, 7 দিনের ভিতরে রেজাল্ট, এবং এটা পাশ করার আগেই তারা পরীক্ষা দিয়ে ফেলে। সো মার্চে ওদের গ্রাজুয়েশন শেষ, এপ্রিল থেকে আবার নতুন সেশন শুরু, কোনো সিস্টেম লস নাই। সো আমাদের বাংলাদেশে এডুকেশন মিনিস্ট্রি এই জিনিসটা একটু দেখতে পারেন আর কি, যে কিভাবে এই লসটাকে কমানো যায়। ওকে, ঠিক আছে, তোমার কাছে একটু যাই, হাত তুলছো। ভাই এই পয়েন্টটা একটা জাস্ট আমি লাস্ট একটু এখানে অ্যাড করে দিচ্ছি, যারা 26-এ, যারা এইচএসসি যদি এখানে থেকে থাকে 26-এ দিচ্ছ, বা যাদের ছেলেমেয়েরা সন্তানরা 26-এ বা 27-এ দিতে আছে, অ্যাকচুয়ালি জাপানের ইউনিভার্সিটিগুলিতে যদি আইএলস বা ইংলিশ দেওয়া থাকে, প্রাইভেট ইউনিভার্সিটি হলে অনেক সময় এই প্রেডিক্টেড স্কোর দিয়ে, মেইনলি মাধ্যমিক যেটা বলেছে প্রেডিক্টেড স্কোরটা লাগে স্কুল থেকে, ওইটা দিয়ে করা যায়। আনফর্চুনেটলি আমরা ওই যে জুন জুলাই পরীক্ষা দিয়ে সেপ্টেম্বর একটা সেশন থাকে, এটা ধরতে পারি না। ভাইয়া যে পয়েন্টটা মাত্র I see. বললো, যদি 3-4 মাস আগের মধ্যে রেজাল্টটা, মানে বাংলাদেশের শর্ত এবং জাপানের শর্ত হলো আমার জাপানের ভিসাটা পাওয়ার আগে আমার রেজাল্টটা হাতে থাকা লাগবে, ফাইনাল রেজাল্ট। যদি কোনোভাবে যদি আমাদের জুন জুলাইয়ের মধ্যে এইচএসসি রেজাল্টটা আসে, তাহলে আমরা কিন্তু সেপ্টেম্বরেই সেশন শুরু করে দিতে পারতাম ইনশাল্লাহ। ওর ইন্টারভিউটা কি পরীক্ষার আগেই হয়ে যায়? জি, সবকিছু এইচএসসির আগে সবকিছু হয়ে গেছে। তো ওকে, এসএসসি that's a রেজাল্টের উপর very big বেস করে point. আমার মনে হয় SSC অনেকেই এই রেজাল্টের জিনিস জানে না, জি। অনেকে এই জিনিস। আচ্ছা, একটা হাত তুলছে সৌমিত্র দা, ওনার থেকে একটু শুনে তারপর আমরা আবার ব্যাক করতেছি। আমাদের মনে হয় দর্শক থেকে কিছু প্রশ্ন পেলে দেখবে যে আমরা যে জি। কথা বলতে চাই হয়তো আমরা ওইখানে কিছু হিন্টস পাবো। সৌমিত্র দা প্লিজ, এবং এরপর আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনাদের এই আয়োজনের জন্য। এটা একটা বিশাল উপকার আমাদের বাংলাদেশি যারা ছাত্র। আবার সংক্ষিপ্ত প্রশ্ন করব, দুটো বা তিনটা। সেটা হলো, প্রথমত আমি জানতে চাই যে যারা আন্ডার গ্রেডে জাপানে অ্যাপ্লাই করতে চায়, সেই ক্ষেত্রে মানে ইংরেজি মিডিয়াম পড়াশোনা আছে এরকম ইউনিভার্সিটি, মানে ধরেন রাফলি কতগুলো আছে সংখ্যা যদি বলতে চান। আর এটা হলো 1 নাম্বার, যে কোন কোন ইউনিভার্সিটি বা কটা ইউনিভার্সিটি ইংরেজি মিডিয়ামের স্টুডেন্টকে অ্যাকসেপ্ট করে থাকে। আর দ্বিতীয়ত হলো, এমনিতেই আমি শুনেছি আমাদের অনেক চেনাশোনা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের ছেলে মেয়ে গেছে, তো বিশেষ করে কোন কোন টপ 5 ইউনিভার্সিটি যারা বাংলাদেশি স্টুডেন্টকে চেনে, আমাদের কোর্স কারিকুলাম জানে বা অ্যাকসেপ্টেন্সের প্রবণতা আছে, এরকম যদি কয়েকটা ইউনিভার্সিটির টপ 5 নামটা বলতে পারেন। আপাতত এই দুটো প্রশ্ন আমার মেইনলি। এটা কে দিবা? আমার মনে হয় আমি বলবো। ফাতিমি ভালো জানো, বলে ফাতিমি দিবা? এই মুহূর্তে যে আমি টোটাল 4টা জাপানিজ ইউনিভার্সিটিকে রিপ্রেজেন্ট করি। এর মধ্যে দুটোতে মাস্টার্স, শুধু মাস্টার্স আছে, তো আমি এদের তুমি নাম বলছি না। ইউনিভার্সিটি রিপ্রেজেন্ট করো মানেটা কি, এটা বুঝাইতে হবে তো। ও সরি, রিপ্রেজেন্ট করি মানে হলো যে আমাদের বাংলাদেশে যখন ইউএসএ ইউকে যখন ইউনিভার্সিটির নাম হয়, যে আমরা একজন স্টুডেন্টকে মানে বলছি যে আপনি আপনার কাছ থেকে 50,000 টাকা নিব বা 1 লাখ, আপনার অ্যাপ্লিকেশন প্রসেসটাকে করিয়ে দিয়ে আমি আপনাকে অমুক দেশে অ্যাপ্লিকেশন করার প্রসেসটা হেল্প করে দিচ্ছি। এটা হলো এটা ভালো একটা একাডেমিক ব্যবসা, বা আমি খারাপ বলবো না, এটা হলো প্রসেস আমাদের সচরাচর যে প্রসেসটা। রিপ্রেজেন্ট যখন হয়ে যাচ্ছে, আমি এই ইউনিভার্সিটিগুলিকে বাংলাদেশের অফিসে প্রতিনিধিত্ব করছি আর কি, অফিসিয়ালি। তার মানে ওদের অফিস ইকুয়ালস টু আমার অফিস। এর মানে হলো তোমার স্টুডেন্টরা যদি, অফিস মানে কি, তোমার কি ঢাকায় অফিস আছে? কেউ যদি তোমার সাথে যোগাযোগ করতে জি চায়? আমার ঢাকাতে অফিস, সব আমার ঢাকাতে, মিরপুর ডিওএইচএস এ আমাদের Okay, অফিস, মানাবির okay. অফিস। মানাবি লিখে ঠিক সার্চ আছে। দিলে মা এটা হাইফেন পরে তুমি একটু আমি- পেজে দিয়ে দিও,
রাইট রাইট, খুব ভালো হয়, উপকার হবে এটা। জি। হ্যাঁ তো আমরা ইউনিভার্সিটিগুলো রিপ্রেজেন্ট করা মানে কি, ওদের অফিসকে আমরা এখানে রিপ্রেজেন্ট করছি, যার মানে হলো স্টুডেন্টদের কোনো ধরনের কোনো ওই যে আমাকে এসে বলবে ফাতিমি ভাই আমাকে এত, আমার কোনো চার্জ নাই আর কি, যেহেতু আমি চার্জ দিলে উল্টা আরো ধরা খাবো, আমাকে মানে মানে শান্ডিং দেওয়া হবে আর কি ইউনিভার্সিটি থেকে, যে বিনামূল্যে, যেহেতু আর আমাকে একটা পে করছে, বিনামূল্যে না, ইউনিভার্সিটি আমাকে একটা পে করে অফিসটা আমার রেখেছে, সেই হলে মানে বিনিময়ে তোমার আমি বিজনেস মডেল হলো এরকম, তুমি স্টুডেন্ট থেকে পয়সা তুলতেছো না, পয়সা তোমার বিজনেসের পয়সা নিচ্ছ হলো ইউনিভার্সিটি থেকে। ইউনিভার্সিটি থেকে, সঠিক, তার মানে স্টুডেন্টের উপরে কোনো প্রেশার নেই। বার্ডেন পড়তেছে না। ওকে, জি, ভেরি গুড, হ্যাঁ হ্যাঁ, দ্যাটস অবশ্যই ভেরি গুড। অবশ্যই আমার লিস্টের বাইরে যদি কেউ অ্যাপ্লাই করতে চায় তখন আমরা হুম, একটা সামান্য পরিমাণ টাকা রাখতে পারি, কিন্তু আমরা ওই লিস্টের বাইরে আহ, মানে কি, তুমি যে 4টা ইউনিভার্সিটিতে রিপ্রেজেন্ট করতেছো ওগুলার বাইরে? ওগুলোর বাইরে যদি হয় ওকে, তাহলে আচ্ছা, আমরা তাহলে এখন হয়তো, একটু উনার প্রশ্নের কাছে হ্যাঁ, যাই ওনার আর কোশ্চেনের কি। অ্যান্সার দিয়ে দিই। কতটা এখানে ইউনিভার্সিটি আছে যারা মানে ইংরেজিতে এই পড়াশোনা করে? মুহূর্তে এই মুহূর্তে আন্ডারগ্রেডে হিসাব করলে টোটাল প্রায় 10টার মতো ইউনিভার্সিটি অ্যাকচুয়ালি ইংলিশে, 10 থেকে 12টা হতে পারে ইউনিভার্সিটি আপনার ইংলিশে কোর্স প্রদান করছে, সেটা কিন্তু কি প্রাইভেট ইউনিভার্সিটি নাকি পাবলিক গুলো সহ বলতেছো? আমি শুধু প্রাইভেট বলছি আপাতত, প্রাইভেট সরি, বলছি, হ্যাঁ একটু প্রাইভেট বলছি। সৌমিত্রতার জন্য বলতেছি আর কি। অলমোস্ট টপ লেভেল যত ইউনিভার্সিটি আছে জাপানে, বেস্ট 10, বেস্ট 20, আমার মনে হয় প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই ইংরেজিতে, যেমন আমাদের কিউসি ইউনিভার্সিটি ইটস ওয়ান অফ দি টপ 10 ইউনিভার্সিটি, মনে হয় এখন 4th ইন পজিশন। তো কিউসি ইউনিভার্সিটিতেও আমরা আন্ডারগ্রেডে নেই, এবং আমাদের ইংলিশ কোর্স আছে। এটার নাম হলো গ্লোবাল কোর্স। জি আপনি যদি কোনো ইউনিভার্সিটি দেখেন যে ওই ইউনিভার্সিটিতে গ্লোবাল কোর্স নামে কিছু আছে কিনা, তাহলে গ্লোবাল কোর্স থাকা মানে হলো এটা ইংরেজিতে তার আন্ডারগ্রেডের ছেলে পেলে নেয়। জি, ওকে, সো সঠিক। সংখ্যাটা এরকম হবে আর কি, এটা আমরা একটু সংখ্যাটা, কাউন্ট করে দেখতে হ্যাঁ পারি। হ্যাঁ, ওইরকম তো ও আরেকটু যেহেতু বেশি 10 হতে পারে, বলতেছে দেখবি। প্রাইভেট, আমার মনে হয় পাবলিকও এরকম 10-20 হবে। সো তার সংখ্যা হয়তো 30-25 বা এরকম একটা কিছু হতে পারে, বাট জি, ইটস সার্চেবল, কোথাও একটু সার্চ হ্যাঁ, করলে পেয়ে যাবেন। কিন্তু এটার সমস্যাটা একটা আছে কি, ওই শুধুমাত্র সুমিতদা আপনার কোশ্চেন অ্যান্সারটা অ্যাকচুয়ালি সঠিক দিতে, সত্যি কথা বলতে লার্জ স্কেলে নিতে পারে কারা, এখানে তখন নাম্বারটা ডিফারেন্ট হয়ে যায়। যদি বলা হয় যে লার্জ স্কেলে ফরেনার স্টুডেন্টদেরকে নেওয়া হয় ইংলিশ বিষয়ে, তখন হাতে গোনা মাত্র 5 থেকে 6টা ইউনিভার্সিটি না, আমি চলে আসে। আনুমানিকটাই চাচ্ছি আর কি, আনুমানিকটাই, মানে যাতে একটু রাফ কাট একটা আইডিয়া জি পাওয়া যায়। জি, আর বাকি এটাই। ইউনিভার্সিটিগুলো একটু সংখ্যায় কম হয়, আর পাবলিক ইউনিভার্সিটিতে তারা এখনো এটা প্রসেস চলছে, জাপান সরকার চেষ্টা করছে এটাকে আরো, যেমন কিউশি ইউনিভার্সিটি, আশিরভা ইউনিভার্সিটি এটা শুরু করেছে, তারা আরো বড় করার চেষ্টা করছে। তার মানে কি, তারা হয়তো প্রত্যেকটা ডিপার্টমেন্টে সিট রেখেছে 10 থেকে 15 জন করে, যেখানে নাকি অন্যান্য প্রাইভেট ইউনিভার্সিটি 150, 200, 300 করে রাখছে। সরকারি ইউনিভার্সিটিগুলো আমরা আশা করছি নেক্সট 2 থেকে 3 বছরের মধ্যে তারা অনেক বড়। এর মধ্যে একটা ইনফরমেশন দিয়ে দিই, খুব ভালো তথ্য, ওইটা হলো যে ইউনিভার্সিটি অফ টোকিও ওদের আন্ডারগ্রেডের প্রোগ্রাম ছিল একটাই, নাম ছিল PEAK। এই পিক প্রোগ্রামে আগে ফরেনার ঢুকতো মাত্র 15টা সিট ছিল, 15টা সিট, মানে ইউনিভার্সিটি টোকে নাম্বার 1 ইউনিভার্সিটি ইন জাপান, তার মধ্যে মাত্র 15 জন ফরেনারকে আন্ডারগ্রেডের সুযোগ দিচ্ছে আর কি ইংলিশে। তো সেটাকে তারা এইবার ক্লোজ করে দিল, প্রোগ্রামটাকে বন্ধ করে দিয়ে নতুন আকারে প্রোগ্রামটা শুরু করতে যাচ্ছে, যেখানে তারা সিট ওপেন করার চেষ্টা করছে 100টি। 100-র মধ্যে 50টা থাকবে ফরেনারদের জন্য, 50টা থাকবে জাপানিজদের জন্য, একসাথে যেন। এই ধরনের উদ্যোগ যখন ইউনিভার্সিটি টোকিও নিবে, ইনশাল্লাহ আশা করা যায় বাকি প্রায় পাবলিক ইউনিভার্সিটি গুলো স্টেপ বাই স্টেপ তারা ফলো করবে ইউনিভার্সিটি অফ টোকিওকে। এটা একটা বড় ধরনের নিউজ আমাদের জন্য, এবং আশা করি 50টা কিন্তু শুনতে অনেক কম শোনা গেলেও 10-এর জায়গায় তারা 5 গুণ বাড়িয়ে দিচ্ছে সিট, এটা কিন্তু যেন তেন বিষয় না একটা ইউনিভার্সিটির জন্য। ওয়ান্ডারফুল, থ্যাংক ইউ। একটু সৌমিত্রদা, আপনার কোশ্চেন উত্তরগুলো নিশ্চয়ই পাইছেন। একটু মাহবুব আলম ভাইয়ের কাছে যে উনি একবার হাত তুলেছিলেন। আসসালামু আলাইকুম স্যার। জি, স্যার, আমি আপনাকে অনেকদিন ধরে ফলো করি। আহ, আমি 2024 সালে আপনার ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আবেদন করছিলাম, এমবাসি থেকে রিজেক্ট হয়েছি। আপনার হচ্ছে জেএলপিটি ছিল না, এই কারণে নাট ছিল, নাটে একটু নাম্বার কম ছিল। এরপরে আমি আর আবেদন করি নাই জাপানের কোনো ইউনিভার্সিটি বা ল্যাঙ্গুয়েজ স্কুলে। আপনি কি সেক্ষেত্রে তখন স্যার আমি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছিলেন নাকি ল্যাঙ্গুয়েজ স্কুলে অ্যাপ্লাই করেছিলেন? স্যার ল্যাঙ্গুয়েজ স্কুলে অ্যাপ্লাই করছিলাম। ও আচ্ছা আচ্ছা, তাহলে কালকে আপনি সেশনটা মানে আরো বেশি কালকে আমি সেশনটা মিস করছি স্যার। miss করে ফেলেছেন। আচ্ছা, জি, তো তাহলে আপনার প্রশ্নটা কি একটু যদি বলেন, যদি আমার ল্যাঙ্গুয়েজ প্রশ্নটা হচ্ছে স্যার যে আমার প্রশ্ন এখন হচ্ছে যে স্যার, ল্যাঙ্গুয়েজ স্কুলে যেহেতু সিইউ রিজেক্ট হওয়ার আবার মানে এই সম্ভাবনা আছে, যেহেতু আমি যে এজেন্সির মাধ্যমে করছিলাম ওনারাও বলছে যে আবার রিজেক্ট হওয়ার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে আমি মাস্টার্স রিজেক্ট প্রোগ্রাম হওয়ার নিয়ে সম্ভাবনা আছে অনলাইনে বলছে? বলছে যে যেহেতু অন্য ওই যে স্কুলে আমি অ্যাপ্লাই করছিলাম সেই স্কুলটা আর পরবর্তীতে আমাকে নাই। তো
ওনারা I বলছিল see. যে আপনি অন্য কোনো স্কুলে যদি ইয়ে করেন বা অন্য কোনো ইমিগ্রেশনে, সেক্ষেত্রে রিজেক্ট হওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা, সে কারণে আমি আর অ্যাপ্লাই করি নাই। তো আমি ওকে। বিভিন্ন ইউনিভার্সিটি নিয়ে ইয়ে করছি। তো আমি জাস্ট জাপান, আপনার হচ্ছে টেকনোলজি আর কি যেন একটা, এই মুহূর্তে মনে আসতেছে না, ওইটাতে হ্যাঁ, হ্যাঁ, ইয়ে জাপান করছিলাম। অ্যাডভান্সড ইনফরমেশন সায়েন্স এন্ড টেকনোলজি, জাইস্ট। হ্যাঁ, ওনাদের ইয়েতে আমি যোগাযোগ করছিলাম, মেইল করছিলাম, কিন্তু ওইখানে আমি যেহেতু আর্টস থেকে পড়াশোনা করছি, অনার্স মাস্টার্স করছি, তো ওই রিলেটেড সাবজেক্ট নাই। হ্যাঁ, ওটা তো সেক্ষেত্রে সায়েন্স টেকনোলজির আহ, হ্যাঁ, ইউনিভার্সিটি, সেক্ষেত্রে রাইট? আর্টস এর সাবজেক্টের জন্য এরকম কোনো মাস্টার্স প্রোগ্রাম বা ইয়ে আছে কিনা, কিন্তু আমার কি সাবজেক্টের মাস্টার্সটাও জন্য একটু আবার 2019 বলেন? সালে। আর্টস 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 আর্টস, আর্টসে, আচ্ছা আমি আচ্ছা পড়ছি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি থেকে। সেক্ষেত্রে স্যার আচ্ছা। এরকম কোনো ইউনিভার্সিটি আছে কিনা যে আমি মাস্টার্স প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবো? মাস্টার্সের ব্যাপারটা অনেকটা গবেষণা কেন্দ্রিক। তো জি স্যার। একটু আপনার আপনি যে নিয়ে গবেষণা করতে চান, একটু আপনার স্টাডি করতে হবে। আমরা আজকে আন্ডারগ্রেড নিয়ে কথা বলতেছি। মাস্টার্সের জন্য আমি মনে হয় আরেকদিন আরেকটা সেশন করি। আপনি একটু আমাদের টাচে থাকেন। আজকে একটু জি যেটাতে স্যার। ফোকাস করছি ওইখানেই থাকি আজকে, ঠিক আছে? আচ্ছা স্যার, আচ্ছা ঠিক আচ্ছা আছে, স্যার। আপনার আমি উত্তর দিব। ওকে, আমাদের আরো ধন্যবাদ স্যার। কয়েকটা ইয়ে আছে, হাত আছে। একবার আম, উম, মোনায়েম খান কেউ ছিলেন নাকি? হ্যাঁ, মোনায়েম- ছিলেন মোনায়েম খান ছিলেন। জি জি জি, একটু আপনি যদি বলেন, তারপরে আমি ওয়াহিদ ভাই, তারপরে রাশেদুল ইসলামের কাছে যাব। আসসালামু আলাইকুম। জি। জি ভাইয়া, আমি আসলে স্যার, আমি আসলে এখন বর্তমানে জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলে পড়তেছি N5 লেভেল। আমি চাইতেছি জাপানে যাব, একদম জাপানি শেষ করে তারপর N3 পড়ে, তারপর হলো অথবা N4 শেষ করে আহ, ভাষা স্কুলে, তো এখানে N2 বা N1 পর্যন্ত পড়ে তারপর ইউনিভার্সিটিতে পড়তে চাই। আমি আচ্ছা, এইচএসসি আর কি দিয়েছি এবছর 2025 সালে সায়েন্স থেকে। তো আমার জন্য ওকে। কি মানে কিভাবে কি করব ওকে। এইটা একটু জানতে চাচ্ছি। একটু ফাতিমি উত্তর দিবা? হ্যাঁ হ্যাঁ, শিওর ভাই, আমি বলে দিচ্ছি। ল্যাঙ্গুয়েজ স্কুল থেকে আমাদের স্টুডেন্ট অ্যাকচুয়ালি আছে, আমি এই জন্য বলছি। এই আসলে বাংলাদেশ না, আমি আসলে ভাইয়া, প্রথম হেল্প করেছিলাম আমি ফ্রান্সের। এসএস থেকে আমি এসএসসি এর সাথে পড়াশোনা করেছিলাম, আপনাদের মানে আপনাকে ফলো করে। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাই। আমি তাহলে ওই বলছি অ্যান্সারটা ভাই। ওইটা হলো যে অ্যাকচুয়ালি আমার প্রথম ল্যাঙ্গুয়েজ স্কুলের স্টুডেন্ট ছিল ফ্রান্স থেকে ফুকুওকাতে এসেছিল। ল্যাঙ্গুয়েজ স্কুল শেষ করে আমরা তাকে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে দিয়েছি আলহামদুলিল্লাহ, এবং সে ইউনিভার্সিটি পাশও করেছে রিসেন্টলি। তো অ্যাকচুয়ালি পসিবল, এটা আরো ভালো যদি আপনি বাংলাদেশ থেকে এখানে এসে ল্যাঙ্গুয়েজ স্কুলে N2 বা N, আমি তখন সাজেস্ট করবো, যেহেতু মানে ওই বাংলাদেশে হয় কি ঠিক মতন, যদি এটা গতকালকার সেশন আমার বলা এখানে ঠিক না, ওই অনেক সময় ভুল তথ্য হয়ে যায়। N2 N1 এর পার্থক্য খুব একটা বেশি না। ওই সব জায়গায় বলে কি ভাই N3 পড়লে হয়ে যাবে, এটা করেন না। যদি আপনারা ল্যাঙ্গুয়েজ স্কুলে আসেন, N2 অথবা N1, পারলে N1ই শেষ করেন। হাতে গোনা অল্প কিছু টাকার পার্থক্য হয়, 50,000 থেকে 1 লাখ টাকার পার্থক্য হয় আর কি। যদি N1 শেষ করে একটা ইউনিভার্সিটিতে, যে কোনো ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে পারবেন। জাপানিজ বেজে, এপিইউতেও জাপানিজ বেজে একই সাথে সমতুল্যভাবে, এপিইউতেও ইংলিশ বেজও আছে, জাপানিজ বেজেও ক্লাস হয়। তো আপনি ইচ্ছা করলে জাপানিজে পড়ালেখাটা শেষ করে পাশ করে নর্মাল জাপানিজদের মতনও চাকরি জীবনে ঢুকতে পারবে। এখানে ভয়ের কিছু নেই। আপনি যে পথটা বেছে নিচ্ছেন খারাপ হবে না, ভালো হবে ইনশাল্লাহ। আচ্ছা, এখানে কি স্কলারশিপের ব্যবস্থা কি, মানে জাপানিজ সেম, পড়লে বাকিদের সেম। ওই অ্যাপ্লিকেশনের সময় আপনাকে ফরেনার হিসেবে কাউন্ট হবে, জাপানিজ জানলেও। আপনি যেহেতু বিদেশি পাসপোর্ট হোল্ডার থাকবেন, ওই বিদেশি হিসেবে কাউন্ট হবে, এবং আপনাকে আপনার পারফরমেন্সের উপর বেস করে স্কলারশিপ দেওয়ার চেষ্টা করবে আর কি। আচ্ছা, ঠিক ঠিক আছে, আছে, ধন্যবাদ। একটু সংক্ষিপ্ত প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তরে যাই। এরপরে ওয়াহিদ ভাই ছিলেন নাকি রাশেদুল ইসলাম ছিলেন, ভুলে গেছি। ওয়াহিদ সাহেব। আচ্ছা, ওয়াহিদ ভাই থেকেই আসি। হ্যাঁ ভাইয়া, আমি এইচএসসি 25 এবার জি পরীক্ষা দিয়েছি, কিন্তু আমি জাপানে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট গুলো নিয়ে পড়াশোনা করতে যাচ্ছি জি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে। কিন্তু জি আপনারা যে যে ইউনিভার্সিটি গুলো নিয়ে কাজ করেন, ওইগুলোতে তো ধরেন ইঞ্জিনিয়ারিং সায়েন্স নেই, সাবজেক্ট গুলো নাই। নেই। এখন এখন বাংলাদেশে এজেন্সি তো অনেক, কার উপর বিশ্বাস করে সেটা বলা যায় না। কিন্তু আমি কি আপনাদের মাধ্যমে আবেদন করতে পারবো যে কোনো ইউনিভার্সিটিতে? জি আমার প্রথম সাজেশনটা হবে হলো, আপনি যেটা বললেন আর কি, জাপানের ইউনিভার্সিটি কিন্তু সবগুলোই তাদের নিজস্ব ইনফরমেশন ওয়েবসাইটে দেওয়া থাকে। সো যেমন আমার ইউনিভার্সিটিতে বলি আর কি, আমার ইউনিভার্সিটি কিন্তু শুধু ইঞ্জিনিয়ারিং এর জন্যই আমরা আন্ডারগ্রেডের ছেলে পেলে নেই,
কিউশি ইউনিভার্সিটি, কিন্তু প্রতিযোগিতাটা অনেক অনেক হাই। সো এটা একটু মাথায় রাখতে হবে। সো আপনার মানে আমার প্রথম সাজেশনটা হবে আর কি যে প্লিজ আপনারা একটু এই ওয়েবসাইটে দেখা বা একটা চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করলেও আপনি যদি বলেন আর কি যে কি কি ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে কোন কোন ইউনিভার্সিটিতে আন্ডারগ্রেডে পড়ানো হয়, ইংরেজিতে পড়ানো হয়, জাস্ট একটা প্রম্পটে ছোট্ট করে লিখলেও কিন্তু আপনার এই ইনফরমেশনটা আপনাকে দিয়ে দিবে। আর আমি এখানে একটু চ্যাট বক্সে জাসোর একটা দিয়ে রাখতেছি। জাসো হলো জাপানের একটা অ্যাসোসিয়েশন অফ স্টুডেন্ট সার্ভিস অ্যাসোসিয়েশনের মতো কি যেন নাম। সো ওইখানে আপনি এই ইয়েটা পাবেন, আমি এখানে একটা লিঙ্ক দিয়ে দিলাম। সো ওইখানে গেলে আপনি সমস্ত ইউনিভার্সিটির লিস্ট পাবেন, কি কি স্কলারশিপ আছে ওগুলো দেওয়া আছে, কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয় ওগুলো সবই দেওয়া আছে। আপনি যেহেতু আপনি নিজে পারেন, এরপরে যদি আপনার কাছে একটা নলেজ হয়ে গেল, তারপরে আপনি এজেন্টকে জিজ্ঞেস করেন যে তথ্যটা আপনি জানবেন না আর কি ওয়েবসাইটে নাই। সো ওগুলোর জন্য আপনি এখানে আসেন। তো বা প্রাথমিকভাবে কথা বলে নিতে পারেন, সেটাতে আপত্তি নাই, কিন্তু নিজে একটু রিসার্চ করে দেখেন আর কি। ওই যে একটু আগে বললো আর কি যে ওরা কাকে স্কলারশিপ দেয়, দেখে আর কি যে আপনি কতটুকু সেলফ সাস্টেইন করতে পারেন। আপনি যেহেতু ওইখানে থাকেই যদি ধরেন আর কি, আমি আপনার কথা বলতেছি না, এরকম অনেক স্টুডেন্ট আছে যারা ইচ্ছা করলে একটু ওয়েবসাইট দেখে তারা কিছু তথ্য কালেক্ট করতে পারে। ওই এফোর্টটুকু না দিয়ে উনি কেবলমাত্র এজেন্টের পর এজেন্ট খুঁজতে থাকে আর কি, যে আমাকে কেউ নিয়ে দেখ। এবং এইখানে আসলে তারা ওই একই প্রবলেমে এসে পড়ে, ওই কোথায় পার্ট টাইম পাওয়া যাবে, ওই আরেকজন খুঁজতে থাকে, চাচাতো ভাই মামাতো ভাই খুঁজতে থাকে। কিন্তু আপনি নিজের থেকে কতটুকু করতে পারতেছেন, এই প্রশ্নগুলো আপনাকে ইন্টারভিউ কিন্তু জিজ্ঞেস করবে আর কি, মানে অন্যভাবে সাইকোলজিক্যালি আপনাকে ট্রিট করবে আর কি, যে আপনি কতটুকু নিজ থেকে প্রিপারেশন নিতে পারতেছেন। আমি কথাটা আপনার জন্য বলতেছি না, আমি বলতেছি যারা এই ক্যাটাগরির লোক, সো আপনি অন্যভাবে নিয়েন না। তো কিন্তু আমি একটা সেকেন্ড কোয়েশ্চেন সাইন হলো, দিয়ে দিয়েছি, ওইখানে একটু দেখেন। ঠিক আছে ফাতেমি, তুমি কিছু বলতে চাচ্ছিলে? এখানে ঠিক আছে, একটা জাস্ট এডিশনাল, যদি 25-এর থেকে আপনার রেজাল্ট যদি ভালো থাকে, নেক্সট মনোবসু স্কলারশিপ আপনারা ট্রাই করতে পারেন অবশ্যই। কিন্তু মনোবসু যারা অ্যাপ্লাই করবেন, প্লিজ, আমিও ইনক্লুডিং আমিও বাদ, কোনো ধরনের কোনো এজেন্সির সাপোর্ট লাগে না। আপনারা সরাসরি এম্বাসি অফ জাপানের দূতাবাসে সরাসরি যোগাযোগ করবেন। এডুকেশন ডিপার্টমেন্ট আছে, বিনামূল্যে সকল ধরনের তথ্য দেওয়া হয় মেক্স স্কলারশিপ। কিন্তু আনফর্চুনেটলি গত 16 বছর ধরে মেক্সড আন্ডারগ্রেড স্কলারশিপটা অনেক কমিয়ে দিয়েছে। অনেকে মাস্টার্স নিয়ে যেহেতু কোশ্চেন করছে, জাস্ট খুব কুইকলি বলে দেওয়া, মাস্টার্স বা পিএইচডি স্কলারশিপ মেক্সটে এখনো জারি আছে, ভালোভাবেই দেওয়া হচ্ছে। যাদের সিজিপিএ ভালো আছে, 3.5 এর উপরে আছে, তারা আপনারা সরাসরি এম্বাসিতে যোগাযোগ করে মেক্সটে অ্যাপ্লাই করবেন। কোনো ধরনের কোনো এজেন্সি যদি বলে আপনাকে মেক্সট আনাই দিবে, এটা ইনক্লুডিং মি, আমিও এই ব্যবসা আছে, আমিও বলতেছি, আমি কেউ দিতে পারবে না ইনফরমেশন। একদম সঠিকভাবে, যেহেতু আমরা বিনামূল্যে, যারা স্কলারশিপটা প্রদান করে তারাই বিনামূল্যে প্রদান করছে ইনফরমেশনটা, আমরা তাদের কাছে যাব। আর আন্ডারগ্রেডের কথাটা আপনারা একটু খুঁজে নিন, ইঞ্জিনিয়ারিং আছে, কিছু কিছু জায়গায় আছে। পাবলিকলি ইঞ্জিনিয়ারিং গুলিতে সরাসরি অ্যাপ্লাই করতে গেলে একটু কষ্ট হয়, আমরা জানি। সেই ক্ষেত্রে হ্যাঁ, আমরা আসলে হেল্প করে দিব ইনশাল্লাহ। কিন্তু সত্যি কথা বলতে কি, আমাদের কাছে আসার আগে আশির ভাই যেটা বললেন, যে আপনি অনলাইনে ঘাটিয়ে ইউনিভার্সিটিগুলি চেক করে কোন কোন সাবজেক্ট পছন্দ, একটু শর্ট লিস্ট করে আসলে আমাদের জন্য সুবিধা হয়। আমরা আর অন্য এজেন্সিগুলি আপনার কাছে টাকাটা নিতে পারবে না আসলে, যদি আপনি জানেন যে ইনফরমেশনগুলি সলিড ইনফরমেশন নিয়ে যান, তখন প্রতারণার শিকার হবেন না আর কি, ইনশাল্লাহ আশা করি। জি, ঠিক আছে। তো একটু রাশেদ ভাই, সেকেন্ড আমি কোয়েশ্চেনটা একটু, কি আবার বলেন? Second ওয়াহিদ ভাই question. যেতে চাচ্ছিলাম। ধরুন আরেকটা হ্যাঁ। কোশ্চেন আছে আর কি। হ্যাঁ হ্যাঁ প্লিজ। ও এখন কি ওয়াহিদ ভাই ইয়ার কথা বলতেছেন? ইয়ার গ্যাপ এবং ব্যাংক স্টেটমেন্ট নিয়ে একটু যদি বলতেন। নতুন ল আসছে, এজন্য হয়তো হ্যাঁ বলে দিচ্ছি আর কি। ব্যাংকে জাপানের ডকুমেন্ট, ইউনিভার্সিটির চান্স পাওয়ার পরে 2টি ডকুমেন্ট দেওয়া লাগে সবার জন্য ইনফরমেশন। একটা হলো ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট, আর একটা হলো ব্যাংক স্টেটমেন্ট। দুই জিনিস। সলভেন্সি সার্টিফিকেট আমার এই মুহূর্তে কত টাকা আছে, স্টেটমেন্ট হলো আমার লেনদেনের হিসাবটা কত বছরের, 1 বছর চাই আর কি। গত 6 মাস আগ পর্যন্ত শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ স্কুলের স্টুডেন্টদের জন্যই স্টেটমেন্টটা দেওয়া লাগতো, মানে ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য শুধু সলভেন্সি দিলে হতো, স্টেটমেন্ট লাগতো না। কিন্তু এখন ওই নতুন গভর্নমেন্ট আসার পরে বাধ্যতামূলক করেছে, ডাজন্ট ম্যাটার কিসে অ্যাপ্লাই করছেন, সকলের জন্য ব্যাংক স্টেটমেন্ট এবং সলভেন্সি দুটোই জমা দেওয়া লাগছে। 1 বছরের লেনদেন আপনাকে দিয়ে দিতে হবে। যারা আপনারা ল্যাঙ্গুয়েজ স্কুল বা অন্যান্য এজেন্সিতে যাচ্ছেন, প্লিজ আমার দোহাই, মানে আল্লাহর দোহাই লাগে, রিকোয়েস্ট, এটা করেন। আমাদের বাংলাদেশের ভাবমূর্তি অনেক অলরেডি নষ্ট হয়ে গেছে, এটা আমার সবার কাছে রিকোয়েস্ট। এই 2 নাম্বার, এইখানেই সবচেয়ে 2 নাম্বার এজেন্সি বলবে হ্যাঁ আমরা ভাই করে দিব। দেখেন সিওই যখন আপনি অ্যাপ্লাই করতেছেন, ওই যখন বলতেছে তারা আমরা করে দিব, তখনই কিন্তু 50% চান্স নিয়ে অ্যাপ্লাই করতেছে। আইদার ধরা খাবেন নাহলে ধরা খাবেন না।
কিন্তু আমরা যদি প্রথম থেকে ঠিক থাকি যে না আমরা একটা বছর সময় নিয়ে কালকে ব্যাংকের এটা নিয়ে একটু লেনদেন আলোচনা হয়েছিল। জি আমি জানি না কি ইউনিভার্সিটি এডুকেশনের ক্ষেত্রে সেম এই সেম লোনটা এখন দেয় সেম। কিনা, একটা লোনের কথা, মানে হ্যাঁ গভর্নমেন্ট একটা হ্যাঁ লোন লোন কোনো সমস্যা নেই, লোন লোন শুরু লোনের করছে। ক্ষেত্রে ওকে। তো হ্যাঁ সুতরাং হ্যাঁ, এই রিকোয়েস্টটা একটু সবাই রাখেন আর কি, যে কমপক্ষে নিজেকেও বাঁচাইয়েন, এবং আপনার যদি একবার ক্যান্সেল হয়ে যায় যে আপনি একটা ফেক ডকুমেন্ট যদি জমা দেন, এই ফেক ডকুমেন্ট নিয়ে সবাই ঝামেলা আছে এবং বাংলাদেশকে চিনে ফেলেছে আর কি। যে জি এত আমরা বলি আর কি যে আমরা আহ, মানে অনেক সময় গর্ব করেও বলি আর কি যে মুসলিম কান্ট্রি এবং সবকিছু, কিন্তু এত মিথ্যা কথা আমাদের এই ডকুমেন্টে আসে। প্রথমে শুরু হয় জন্ম তারিখ থেকে, তারপর তো কত মিথ্যা ডকুমেন্ট, এটা সেটা, মানে সবাই বুঝে না আর কি যে সত্য লেখার ভিতরে যে আপনার একটা কনফিডেন্স লেভেল তৈরি হয়। আর একটা মিথ্যা কথার মাধ্যমে যদি মনে করেন আর কি যে এটা দিলে হয়তো বা আমার চান্স পাওয়ার সম্ভাবনা আছে, এই মনে করেই তারা একটা ভুল তথ্য দিয়ে দেয়, এবং এটা হয় আপনি দেন, নাহলে আপনার এজেন্সি দেয়, কেউ দেয় আর কি। এগুলোকে মানে করতে গিয়ে একটু নিজে কইরা দেখেন, এবং এজেন্সি যখন আপনার হয়ে একটা ইনফরমেশন ফিল আপ করে দেয়, আপনিও একটু কনফার্ম করে নিয়ে আর কি যে ওখানে কোনো ভুল তথ্য আছে কিনা। কারণ ফাইনালি যদি এটা ধরা পড়েন, আপনার ভবিষ্যতে হয়তো আর কোনো আহ, জায়গায় আপনি আর অ্যাপ্লাই করতে পারবেন না। আর এখন এগুলো গ্লোবাল হয়ে যাচ্ছে, একবার যদি জাপানে ধরা খান, হয়তো এই ইনফরমেশন আরেক কান্ট্রিতে যদি এটা প্রোভাইড করে দেয়, হয়তো এটা হয়ে যাবে যে আপনাকে দেখা যায় অন্য কান্ট্রিতে আপনাকে আর নিবে না। ওকে ওয়াহিদ ভাই, আপনাকে থ্যাংক ইউ ফর ইউর কোয়েশ্চেন্স। এখন একটু রাশিদুল ইসলাম ভাইয়ের কাছে যাই, ওনার একটু হাত তুলেছিল। আসসালামু আলাইকুম ভাই। জি ওয়ালাইকুম ভাই। আসসালাম। আমি রাশেদ ভাই। আশির ভাইকে আমি অনেক আগে থেকে চিনি। আমি হাত উঠেছিলাম মূলত এখানে মাহবুব ভাই ওর সামথিং কেউ একজন জানতে চাইছিল কিভাবে ল্যাঙ্গুয়েজ স্কুল থেকে ইউনিভার্সিটিতে আসা যায় এই ব্যাপারে। তো আমি একজন ওইরকম মানুষ, আমি কি বলে বাংলাদেশ ল্যাঙ্গুয়েজ স্কুল মানে আপনি কি জাপানের ল্যাঙ্গুয়েজ স্কুলে আছেন নাকি বাংলাদেশের ল্যাঙ্গুয়েজ স্কুলে আছেন? না, আমি আমি হলো উনি যেটা জানতে চাইছিল যে ল্যাঙ্গুয়েজ স্কুল থেকে কিভাবে ইউনিভার্সিটিতে যাওয়া যায়। আমি আচ্ছা। জি হলো জি জি 2022 সালে জাপানে আসছি ল্যাঙ্গুয়েজ স্কুলে। এন্ড আচ্ছা। দেন 1 বছর ল্যাঙ্গুয়েজ করার পরে মনে হইলো আমার যে ল্যাঙ্গুয়েজ ইজ নট অনলি কি বলে নট এনাফ ফর মি। এরপর আমি ট্রাই করি কিভাবে ইউনিভার্সিটিতে যাওয়া যায়। পরে 1 বছর পরে এন্ড দেন আমি 1 বছরে N2 পাস করি। এন্ড দেন আমি হইলো অনেক খোঁজাখুঁজির পর মাস্টার্সে এডমিশন হতে পারছি আর কি, প্রফেসর খুঁজে পাইছি। এন্ড দেন শিমানি ইউনিভার্সিটিতে আসছি, তো ওখানে মাস্টার্স করছি, এখন আমি পিএইচডি করতেছি। তো ভাবছি ওনাকে মাশাআল্লাহ। প্রসেসটা বলার জন্য মাশাআল্লাহ হাত মাশাআল্লাহ। উঠানো। ওকে, চমৎকার। এগুলো আমাদের কেস হয়ে দাঁড়াবে ভাই, এগুলো খুবই ভালো কথা, অনেক ভালো। হাততালি পাওয়ার মতো কথা। সো এই জিনিসগুলো একটু আপনারা যেভাবেই পারেন আর কি বিভিন্ন জায়গায় এগুলোকে শেয়ার করেন। আমাদের এখানেও আমরা আপনাদের মতো লোকজনদেরকে আসলে আমরা শুনতে চাই আর কি, যে কতটুকু আমি বুঝতে পারি যে কতটুকু স্ট্রাগল আপনি করছেন। এটা অনেক তো অনেক অত সোজা হওয়ার কথা না আর কি। সো থ্যাংক ইউ আপনার ইয়েটা শেয়ার করার জন্য, এবং এটা মনে হয় মাহবুব আলম ভাই আপনি হয়তো এই উত্তর পেয়ে খুশি হবেন আর কি, যে আপনি একটা লাইভ এটা সম্পূর্ণ এখানে কোনো এজেন্সি নাই, কিচ্ছু নাই। সব খালি নিজের 100% এফোর্ট দিয়া, এটা যে সে পারবে, জাস্ট এফোর্ট দেওয়া হইলে কথা। জি শুধু মানে নিজের এটা ইচ্ছা থাকতে হবে যে আমি ভর্তি হবো, দ্যাটস ইট। আমি এক্স্যাক্টলি। আমি মাস্টার্সে 10 মান্থ প্রতি মাসে পাইতাম একদম পুরা মাস্টার্স পর্যন্ত। এখন পিএইচডি তো আলহামদুলিল্লাহ তার চেয়ে অনেক বেশি পাচ্ছি। তো এটা খুব ইজি আর কি, খুব কঠিন কিছু না আর কি। চমৎকার। একবার একটু ফাতেমি, তুমি বলতেছিলে আর কি মেক্সড স্কলারশিপের কথা, যে আন্ডারগ্রেডে মেক্সড স্কলারশিপ ছিল এক সময় খুবই পপুলার। জি ইনফ্যাক্ট তুমি জানো কি না, আমি কিন্তু মেক্সডের প্রথম জি ভাই আপনি প্রথম ব্যাচের, আমরা জানি। ব্যাচের। তো সুতরাং আগে আমাদের মেক্সড যত আস্তে আস্তে বাড়লো, অনেক মানে একই একই বছরে আমরা যখন আসি মাত্র 3 জন, তারপরে এমন একটা সময় আছে 10 জন পর্যন্ত, জি ইয়ার 2000 এর মতো, মানে ওই সময় 10 জন আসছে। আমাদের আমাদের আমরা batch মানে আমাদের মানে আমার সমতুল্য ব্যাচে 2007 ছিল হলো 9 যারা আসলো আর কি, তারা ছিল হলো 6 জন না 7 জন ছিল ভাই, এটাই হ্যাঁ, তখন আবার শেষ। আন্ডারগ্রেডে আবার 2টা ভাগ আছে, একটা হলো কলেজ অফ টেকনোলজি স্টুডেন্ট, আর একটা আসে হলো সরাসরি ইউনিভার্সিটি স্টুডেন্ট। জি সো আন্ডারগ্রেডে 2টা ভাগ আছে, আসলে 3টা ছিল। ওই লাস্ট যেটা, ওইটা একটা ভোকেশনালে পড়ানোর একটা স্কিম ছিল আর কি, কিন্তু ওইটা এখন আর শুনি না আর কি যে কেউ আসতেছে। এটার কারণটা Anyway, হলো ভাই, আমি বলতে পারি এখন যদি আমাকে 1 মিনিট সময় দেন এখানে। হ্যাঁ প্লিজ Mainly প্লিজ। এটা ভাই অ্যাকচুয়ালি এখানে অনেকেই আসলে মেক্স নিয়ে অনেকে জিজ্ঞাসা করেন আসলে আমি এটা কেন বলছি, কারণ হলো কি এই মেক্স আন্ডারগ্রেডে অনেকে প্রতারণা করে যে ভাই আপনি অ্যাপ্লাই করেন, আমাকে টাকা দেন, আমি করাই দিচ্ছি অ্যাপ্লাই। আপনার ওই যে বললাম যে না এম্বাসিতে যান,
এটা টাকা পয়সার কোনো কিচ্ছু নাই। কেউ যদি টাকা বলে এটা 2 নম্বরে ছাড়া কিচ্ছু না, এটা সরাসরি বিনামূল্যে একটা ইনফরমেশন দিচ্ছে জাপান সরকার। আমি শুধু আমি সব ওই ইউনিভার্সিটির কথা বলবো না আর কি। দেখেন কখনই কাউকে মানে নিজের অযোগ্যতায় কোনো একটাতে টাকা দিয়ে ওইখানে যোগ্য প্রমাণ করতে যাওয়া হলো, আপনি হয়তো একটা পুলসেরাত পাস করতে পারবেন, বাকি পুলসেরাত গুলো কিন্তু আপনার জন্য বন্ধ হয়ে যাবে। সুতরাং নিজের যোগ্যতা দিয়ে যতটুকু পারেন ধৈর্য ধরে ধরেন, দেখবেন যে আপনার রেজাল্ট আসবে একদিন না এক্স্যাক্টলি একদিনই। এখানে এখানে মেক্সটা হলো কি আসলে পলিটিক্যাল কারণে, মানে দুই দেশের বিভিন্ন সময় ব্যবসায়িক গ্রোথ, মানে জাপানের গ্রোথের কারণে বর্তমানে আপনি ঠিক আশিস ভাই যে নাম্বারটা আপনি বলছেন, এখন ইন্দোর কারণে হোক বা যেটা কারণে হোক না কেন, এই দুই দেশের থেকে ওইখানে ওই কিছু কিছু সাউথ ইস্ট এশিয়ান থেকে অনেক বেশি স্টুডেন্ট আসছে আর কি আমাদের বাংলাদেশে। আচ্ছা, আমি যেটুকু ইনফরমেশন জানি, এমবাসি আমাকে যেটা বললো আর কি, এটা অফিসিয়াল ইনফরমেশন, সেটা হলো যে এমবাসিতে যখন একটা রিটেন পরীক্ষা হয় জি নেক্সট ডে পাস করতে পারে না। ভাই আমাদের স্টুডেন্টরা ভাই মেধা এত খারাপ এটা হইতে পারে না ভাই। না না, আমি কেন বলতেছি আর কি যে মেধাবী যারা আছে ওরা অ্যাপ্লাই করতেছে জি না। তো আগে যেমন আমাদের সময়ে ওই যে স্টার মার্কস ছিল, তারপরে তোমার ওই যে স্ট্যান্ড করতে ছেলে মেয়েরা, সো ওদের জন্য ইজি ছিল আর কি যে পিক আপ করা। জি এখন গোল্ডেন 5 এত লোক পায়, সো ওরা যদি বলে ক্রাইটেরিয়া হলো গোল্ডেন 5, এর ভিতরে মনে করো যে কয়েক হাজার ছেলে মেয়ে অ্যাপ্লাই করতে পারে। এখান থেকে বেস্ট ছেলেগুলো বের করা ওদের জন্য কঠিন। সো জি যারা এই পরীক্ষাটা দেয়, পরীক্ষা দিতে গিয়ে দেখা যায় আর কি যে এখানে সব গোল্ডেন 5 পাওয়া ছেলে। কিন্তু আমাদের সময় মনে করো যারা স্ট্যান্ড করতো, অন্তত তারা একটা ক্রিম নিয়ে জন্মাইতো আর জি কি, যে একটা উপরের ছাকনিতের ভিতরে ছিল। সো অ্যাক্সিডেন্টলি কেউ ভালো করছে সেটা অন্য জিনিস, কিন্তু মোটামুটি ওর ভিতরে একটা পরীক্ষা দিলে বোঝা যেত আর কি যে 10-20টা ছেলে পাশ করতো। তো এখন বলতেছে আর কি যে মানে একবারে ভিয়েতনাম বা অন্যান্য এই দেশগুলোতে ছেলে মেয়েরা যতটুকু আগায় গেছে, জি ওদের কেমিস্ট্রি ফিজিক্স কেমিস্ট্রি যতটুকু আগায় গেছে, আমাদের মানটা কমে গেছে। সো আমাকে এটুকুই বলছে আর কি। সো এটা অন্য কোনো পলিটিক্যাল কারণ না, এটা কারণটা হলো যে পাস করতে পারতেছে না। ওদের কোটাটা আছে ঠিকই, কিন্তু আমরা কোটাটা ফিল আপ করতে পারতেছি না। দ্যাটস হোয়াট দ্য এমবাসি সেড। একটু আরো কয়েকটা হাত উঠে আছে, এটা কি শেষ হয়ে গেছে নাকি আমরা না এখন? আচ্ছা ভাই, ওই সুমিত দা আরেকবার কোশ্চেন আরেকবার হাতে, তারপরে আচ্ছা, তরিকুল ইসলাম, একটু ওনার কাছে যাই, তারপরে আবার হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি। ওয়ালাইকুম আসসালাম। আমি জাপানে আছি 6 বছর যাবত। তো অনার্স শেষ করে এখানে এখন করতেছি আর কি, জব করতেছি। তো আমার ওয়াইফ হচ্ছে এখন অনার্স করতেছে বাংলাদেশে সিএসই নিয়ে। তো ও আবার জাপান আসছে 2-3 বার। এখন এই বছরই ওর অনার্স শেষ। তো ও কি এখানে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে? এখন ডিপেন্ডেন্ট ভিসা আছে অলরেডি। এটার অ্যান্সারটা দিয়ে দিচ্ছি ভাই। এটার অ্যান্সার হলো প্রাইভেট ইউনিভার্সিটি যখন আপনাকে টিউশন ফির উপরে কোনো স্কলারশিপটা প্রদান করবে, যে আমি তার টিউশন ফিটা এত পার্সেন্ট কমিয়ে দিচ্ছি, 50% হোক 60% হোক, এইটার জন্য ইয়েস। এটার সাথে ডিপেন্ডেন্ট ভিসা না কি ভিসা এটার সাথে কোনো কানেকশন নেই। তার মেধা হলো শুধুমাত্র কানেকশন অ্যাপ্লিকেশনের প্রসেসের মধ্যে, বেশিরভাগ ইউনিভার্সিটি এটা ফলো করে। কিন্তু ওই যে প্রথমে যে মাধুর্যের কথা যদি শুনে থাকেন, ও একটা স্কলারশিপ এডিশনাল স্কলারশিপ আছে, জাসো স্কলারশিপ, যেটা নাকি সরকার তাকে প্রত্যেক মাসে মাসে 48,000 ইয়েন করে দিচ্ছে। এটা প্রাইভেট অন্যান্য অনেকগুলি। এই সব ক্ষেত্রে তখন হবে কি, যদি তার স্পন্সর অথবা তার স্বামী বা পিতামাতা যদি জাপানে বসবাস করে, জাপানে চাকরিজীবী হয়ে থাকে, অটোমেটিকলি এটা জাসো স্কলারশিপ থেকে আপনার বাদ পড়ে যাবেন আর কি, আর ওইটা তার সে পাবে না। এবং এর বাইরেও প্রাইভেট অনেক ধরনের স্কলারশিপ থাকে। ওই জাসোর হোম পেজে আশির ভাই যেটা বললো যে জাসোর একটা হোম পেজে, ওই হোম পেজে প্রাইভেট ইউনিভার্সিটি স্কলারশিপ গুলি, সরি প্রাইভেট কোম্পানি বা অ্যাসোসিয়েশনের স্কলারশিপ গুলির লিস্ট থাকে। ওইখানেও কিছু কিছু ক্ষেত্রে ওরা কনসিডার করে যে ডিপেন্ডেন্ট থাকলেও তারা দিবে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ওই অ্যাডিশনাল স্কলারশিপ গুলি পাওয়া যায় না। কিন্তু টিউশন ফি রিডাকশনের যে স্কলারশিপ ইনিশিয়ালি যেটা অ্যাপ্লাই করার কথা, স্কলারশিপ বা টিউশন ফি রিডাকশন আমরা যেটাকে বলি, এইটা আপনার ওয়াইফ অ্যাপ্লাই করতে পারবেন। সেখানে ডিপেন্ডেন্ট হোক না কি হোক, এটার সাথে কোনো ধরনের কোনো কানেকশন নেই। আচ্ছা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা সৌমিত্রদা, আপনার কাছে আরেকবার আসি। তারপর একজন নাম নাই কিন্তু একটা মোবাইল ফোনের শাওমি লেখা, আপনি একটু আপনাকে আচ্ছা, আমি তাহলে বলি, বলবো? জি 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 অবশ্যই। আচ্ছা, সেটা হচ্ছে আমার প্রশ্ন হলো যে একজন যদি ওখানে ধরুন যে কোনো কারণে এডমিশন পেলো, স্কলারশিপ পেলো, তো ওখানে সে তো ইংরেজিতেই পড়বে, কিন্তু ও যদি পাশাপাশি জাপানিজটা N2 লেভেলে পড়তে চায়, একজন রেগুলার আন্ডারগ্রেড স্টুডেন্ট, ও সেই সুযোগটা আছে কিনা এক, আর পাস টাস করার পরে তারা ওয়ার্ক পারমিট সাধারণত পেয়ে থাকে কিনা? ওকে,
এটা একটু সংক্ষেপে আমি প্রথমে একটু বলে দিই। সে ইউনিভার্সিটিতে থাকাকালীন সময় সে জাপানি শিখতে পারে, সে শিখতে চাইলে। কিন্তু আর একটা জাপানি স্কুলে তার হয়তো ভর্তি হওয়ার দরকার নেই আর কি। এটা জাস্ট সেলফ স্টাডি, আর নাহলে ইউনিভার্সিটিতেই বিভিন্ন কোর্স থাকে অন্যান্য সাবজেক্টের মতো, এরকম কোর্স থাকে, ওই কোর্সগুলো তারা নিতে পারে। কিন্তু N2 লেভেলটা মেবি ভেরি ডিফিকাল্ট, এটা তো সোজা না। এটা হলো একটা উত্তর। আরেকটা হলো জব পাওয়ার ক্ষেত্রে জাপানে এখন মানে যে পরিমাণ জব রেশিও, তাতে মোটামুটি সবাই জব পায়। তো কিছু পায় না যেটা মনে করেন আর কি নিজের যোগ্যতা অযোগ্যতার কারণে যারা জব পায় না, ওইটা প্রচুর আছে। কিন্তু জাপানে মার্কেট তো চাহিদা তো অনেক বিশাল। তো সেটা চাই ডিমান্ড অনুযায়ী নির্ভর করবে। কিন্তু স্পেসিফিক যদি থাকে আর কি, যে মনে করেন আইটির লোকরা তো জব পায় খুব তাড়াতাড়ি হয়তো, মানে যেই জবগুলো একটু পাওয়া কঠিন, যে সমস্ত সাবজেক্টগুলো, সেই সাবজেক্টগুলো হয়তো সে যদি পরিহার করে, ওগুলো একটু মার্কেট রিসার্চ করে আসাটা মনে হয় জরুরি। আর আরেকটা, আজকে আমি চাচ্ছিলাম কিছু ইনফরমেশন দেওয়ার জন্য যে জাপানে লাইফস্টাইলটা কিরকম। আর তাছাড়া পরীক্ষার পরে ধরেন আপনি যখন অন্যান্য দেশে যেমন আমেরিকাতে আপনাকে সিটিজেনশিপ দেয়, জাপান সিটিজেনশিপ দেয় কিনা, অনেকে আমাকে প্রশ্ন করে। সো সেই উত্তরগুলো দিতে চাইছিলাম। আমাদের আর 3 মিনিট সময় আছে। তো আমি খুব একটু তাড়াতাড়ি করেই সারাংশটা উত্তর দিয়ে তারপরে ফাতেমি এবং একটু ডাইরেক্ট প্রশ্ন, যে ওয়ার্ক পারমিট কি অফিসিয়ালি পায় কিনা ডাইরেক্টলি পাস হ্যাঁ করার হ্যাঁ পর না? এটা মানে আপনি চাকরি পাওয়ার সাথে সাথে এটা হয়ে যায়। মানে ইভেন চাকরি পাওয়ার ওরা না চাকরি না পেলেও পাস করার পর, যেমন কানাডা এক সময় ছিল আন্ডারগ্রেড শেষ করলে 3 বছরের ওয়ার্ক পারমিট, তারপর সে চাকরি পাবে কি পাবে না ওটা আরেকটা ওইটা বিষয়। নাই, ওইটা নাই, কিন্তু জাপানের ক্ষেত্রে কি? ওইটা নাই, ওইটা নাই। আপনি পাস করবেন যেদিন, তার 6 মাস 1 বছর আগে থেকে আপনার চাকরি দেখা শুরু হয়। তো আপনার আচ্ছা। চাকরি মোটামুটি ওই 1 বছরের ভিতরেই আপনি যদি ফিল আপ করতে না পারেন, আপনার হলে আপনি মার্চ মাসে শেষ করবেন, আপনার এপ্রিল মাস থেকে চাকরি রেডি। সো আপনাকে 1 বছর আগে থেকেই আপনাকে আচ্ছা। চাকরি করা শুরু করতে হবে। সো শুরু করে যদি 1 বছরের ভিতরে না পাই, তখন আপনাকে হয়তো বা চাকরি খোঁজার জন্য 6 মাস সময় দিতে পারে। কিন্তু ওই সময় আপনাকে কোনো ওয়ার্ক পারমিট দিবে না, আপনাকে স্পেশাল একটা মানে ভিসা পারমিশন দিয়ে, একটা টেম্পোরারি ভিসা পারমিশন দিয়ে আপনি জব খুঁজতে পারবেন। তুই মনে হয় একটু অ্যাড করতে চাচ্ছিলাম। একটা নাম্বার বলে দেয় সুমিত দা, আপনার কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট আসলে। নাম্বারটা বলে দিই, ওখানে ওই ফেসবুকে কয়েকটা কোশ্চেন আছে, তো এটা 4-5টা কোশ্চেন আছে আসলে। নাম্বারটা হলো, এই মুহূর্তে জাপানে ওই যে আপনি যেটা বললেন, জাপানে যদি জানা থাকে, প্রতি 100 জনের জন্য, মানে ফ্রেশ গ্রাজুয়েট প্রতি 100 জনের জন্য চাকরি আছে 125+, প্রত্যেক বছরই প্রতি 100 জনের জন্য। এটা আচ্ছা। অনেক বড় একটা নাম্বার, মানে পজিটিভ নাম্বারের মধ্যে আছে। আর কারো যদি জাপানে 2 থেকে 3 বছরের বেশি ওয়ার্ক এক্সপিরিয়েন্স হয়ে যায়, প্লাস তার জাপানিজও জানা আছে, সেই ক্ষেত্রে প্রতি 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 মাথায় প্রতিজনের জন্য 2.5টার উপরে চাকরি আছে আর কি এই মুহূর্তে জাপানের বাজারে। আচ্ছা আচ্ছা। চাকরি নিয়ে আসলে কোনো সমস্যা নাই, চাকরি না, না পেলে পারমিট হয়ে যাবে। ওটা কোন লেভেলের জাপানি লাগবে, ওই যে যদি এন হিসেবে ধরেন? N3 N2 এই দুইটা রেঞ্জে, ইঞ্জিনিয়ারদের জন্য N3, বাকি সবার জন্য N2 আমি বলবো। হ্যাঁ, এইটা মাথায় রাখতে হবে। N3 ক্ষেত্রে ইঞ্জিনিয়ার ছাড়াও N3 তে অনেক কিছু চাকরি হয়ে যায়, কিন্তু ভালো ভালো চাকরির জন্য N2টা আমরা দেখেন, আমি এখানে আসলে N3 কথা বলতেই চাই না, সবার জন্য N2 বলবো। সকল ক্ষেত্রে চাকরি N2 থাকলে সবারই চাকরি হবে, কোনো ডিপার্টমেন্ট কোনো মেজর ম্যাটার করে না। ভিয়েতনাম, নেপাল তারা ওই কাজই করেছে, ওই কোনো মাথার মধ্যে ঢুকেছে N2 পড়তে হবেই, তাহলে সবার চাকরি হবে। আমরা কেন এই জন্য আমি ওই মানে একটু কম দিয়ে কোনো মতে এটা ঢুকবো, এটা আমরা বলতে যাচ্ছি না আসলে। সবাই N2 পড়ি, ভালো ভালো চাকরিতে ঢুকি আমরা ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ। জি ঠিক আছে, আজকে আমাদের 1 ঘন্টা কথা বলতে হলো। আমার মনে হয় সেশনটা, ফাতিমি তোমাকে আরেকদিন একটু বিরক্ত করব। আমার মনে হয় আমার এটার আরেকটা সেকেন্ড সেশন আমরা করব আর কি, আন্ডারগ্রেড নিয়ে। শুধু আন্ডারগ্রেডে প্রচুর ছেলে মেয়ে আসতে চাচ্ছে বাংলাদেশ থেকে বিশেষ করে। সো আমি প্রচুর প্রশ্নের সম্মুখীন হই, মানে কিবোর্ড চাপতে চাপতে টায়ার্ড হয়ে যাই। সো তারপরেও আমার মনে হয় একটা সময় আমার ধৈর্যের বাদ ইয়ে করবে। আমি এই 30 তথ্যগুলো যদি সেকেন্ডে একসাথে কোথাও থাকে, দুইটা কোশ্চেন অ্যান্সার দিয়ে দিই জাস্ট খুব কুইকলি, সরি ভাই। বলে দাও। মাস্টার্স এর জন্য বিজনেস, হ্যাঁ মাস্টার্সে যারা আসতেছেন তারা সবাই প্লিজ বাংলাদেশ থেকে N3টা অ্যাটলিস্ট শেষ করে আসেন, তাহলে চাকরি পেতে সমস্যা হবে না। কারণ মাস্টার্সের স্টুডেন্টদের, ওই যে সুমিত দা কোশ্চেনটা করেছিলেন যে আন্ডারগ্রেডে কি N2 পর্যন্ত পড়া যায় নাকি, মাস্টার্সে এত সুযোগটা থাকে না। বাংলাদেশ থেকে ল্যাঙ্গুয়েজটা পড়ে আসা ভালো মাস্টার্সে আসতে হলে। 2 নম্বর হলো, যারা 2025 ব্যাচে, যারা আপনি এখানে এসে ল্যাঙ্গুয়েজ স্কুলের পরে ইউনিভার্সিটি ঢুকার, নাকি বাংলাদেশ থেকে সরাসরি ইউনিভার্সিটি ঢুকা, একটু আগে অ্যান্সার দিয়েছিল, খুব একটা ভালোই
কষ্ট করেছেন আমাদের আসাদ ভাই। তো সুতরাং বাংলাদেশ থেকে সরাসরি আন্ডারগ্রেডে অ্যাপ্লাই করাটা ভালো, জাপানিজ N5 N4 করে আসতে ভালো। আর লাস্ট কোশ্চেন অ্যান্সারটা দিব, ওইটা হলো যে এমপ্লয়মেন্ট ভিসায় যাওয়া যায় নাকি? ইয়েস, যাওয়া যায়, আমরা ওইটা হেল্প করি। বাট আমাদের ছাড়াও আপনি যদি বাংলাদেশে বসে N3 বা N2 করতে পারেন, তাহলে সরাসরি আন্ডারগ্রেড শেষ করার আগেও আপনি এখানে বাংলাদেশের জাপানিজ কোম্পানিগুলিতে অ্যাপ্লাই করতে পারবেন চাকরি নিয়ে, কোনো ধরনের কোনো পয়সা পাতি ছাড়া আপনি জাপানে চাকরিতে আসতে পারবেন ওয়ার্ক ভিসা নিয়ে। শেষ, এই হলো ভাই। ওকে, ওয়ান্ডারফুল, থ্যাংক ইউ ফাতেমি। মাধুর্য, তুমি কি আছো এখনো? আচ্ছা, একাউন্টি ভাইয়া। থ্যাংক ইউ। আচ্ছা, তোমার একটু ভবিষ্যৎ প্ল্যানটা বলো তো। এখন তো তুমি ইউনিভার্সিটিতে আছো, তারপরে কি করবা? সো আমার এখন হচ্ছে, আমার মেইন প্ল্যান হচ্ছে একটা এন্টারপ্রেনার হওয়া, বাট বিফোর দ্যাট আমি গ্রাজুয়েট করেই হচ্ছে টেক বেসড কোনো কোম্পানি বা হচ্ছে সাস্টেনেবিলিটি রিলেটেড কোনো কোম্পানি বা কনসালটেন্সিতে যাওয়ার ইচ্ছা। সো সেখানে হচ্ছে এক্সপিরিয়েন্স গেইন করে তারপরে হচ্ছে আমার প্ল্যান আর কি নিজের একটা কোম্পানি খোলার আর কি। চমৎকার। এটা এখন যারা মানে এই লাইনে আসতে চান তাদের জন্য বলি আর কি, যে এখন জাপানে প্রচুর এন্টারপ্রেনারশিপের জন্য ফান্ড দিচ্ছে, এই ছোট স্টার্ট আপ করার জন্য। বা তোমার যদি কোনো একটা ছোট আইডিয়া থাকে, তোমার এই আইডিয়াটাকে ইনকিউবেট করে এটাকে হ্যাচিং করতে করতে আস্তে আস্তে মানে একটা কোম্পানি তৈরির দিকে নিয়ে যাওয়া, এই ধরনের প্রচুর সুযোগ সুবিধা জাপান এখন ক্রিয়েট করতেছে। সো আমার মনে হয় আর কি যে তোমার ভবিষ্যৎ প্ল্যান যেটা আছে আর কি, কিপ ইট আপ উইথ ইউর প্ল্যান। এবং আমি আশা করছি যে তুমি এন্টারপ্রেনিয়রই হতে পারবা। এবং হওয়ার আগে তুমি যেটা বললে আর কি, ইটস ভেরি গুড যে তুমি কিছু ওদের কোনো একটা কর্পোরেট কিছু এক্সপিরিয়েন্স নিয়ে আসা। সো এটা তোমার জন্য অনেক কাজে দিবে। আর এখন তো অনেক ইউনিভার্সিটিতে এই সুযোগগুলো দেয়, তোমাকে সিলিকন ভ্যালি পাঠাবে, বিভিন্ন দেশে পাঠাবে। এখন যে এই সুযোগটা তুমি নিছো, এটা হয়তো সেলফ ফিন্যান্সে গেছো, কিন্তু আমাদের ইউনিভার্সিটি থেকে আমাদের প্রচুর ফান্ড দেয় ছেলেমেয়েদেরকে বাইরে গিয়ে এই এন্টারপ্রেনারশিপ ট্রেনিং নিয়ে আসে। কারণ আমরা এরকম একটা কথা বলি আর কি, যে তুমি যদি ভবিষ্যতে তোমার জবটাকে সিকিউর করতে চাও, ইউ হ্যাভ টু বি স্মার্টার দ্যান এ রোবট, নাহলে তোমার চাকরি নাই। সো রোবটের থেকে তোমার যদি ইন্টেলিজেন্স লেভেল ভালো না হয়, ওই জবটা রোবট কেড়ে নিবে তোমার কাছ থেকে। সো এনিওয়ে, আমরা আজকে অনেক ধন্যবাদ যারা আমাদের সাথে এই রাতের বেলা, বিশেষ করে আপনাদের ইফতারের পরে অনেকে এশার নামাজ ছিল হয়তো, সেটাকে রেখে আমাদের এখানে জয়েন করার জন্য। অ্যান্ড সৌমিত্রদা, থ্যাংক ইউ, আপনি অনেক সুন্দর সুন্দর প্রশ্ন করলেন। এই প্রশ্নের মাধ্যমে আমার মনে হয় আপনার একটা প্রশ্ন আমাদের 10 জনের প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর দোজ কোয়েশ্চেন্স। এবং অন্যান্য যারা আজকে বিশেষ করে যে রহমান মাহবুবুর ছিল মনে হয়, যে ওনার একটা কেস স্টাডির কথা তুলে ধরলেন, যে এখানে ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটে এসে উনি মাস্টার্স করে তারপর এখন পিএইচডি করতেছে। সো উইচ ইজ ভেরি ভেরি ভেরি, এটা মাহবুব আলম বললো নাকি না রহমান? আমি নাম ভুল, রাশাদ সাহেব মনে হয়। মাথা থেকে চলে গেছে। রাশাদ So সাহেব। anyway, স্যার রাশেদুল ইসলাম রাশেদুল ইসলাম, রাইট, সরি ভাইয়া, থ্যাংক ইউ। আপনার সাথে মনে হয় আমার কথা হয়েছিল। রাশাদুল না ইসলাম স্যার, ভাই আমি মাহবুব বলছি স্যার। ও আচ্ছা রাশাদুল আচ্ছা, ইসলাম ভাই okay, বের হয়ে গেছেন আর কি। ঠিক আছে, ওকে। সো থ্যাংক ইউ, আজকে তাহলে এখানে শেষ করতেছি। আপনাদের কারো যদি মানে ধরেন আপনার পরিচিত কেউ যদি জাপান সম্পর্কে কিছু জানতে চায়, আমাদের এই পেজটাতে এসে এই যে সোশ্যাল টেক জাপান, এখানেও আসতে পারেন, বা সরাসরি এই ওদের ফাতেমির যে কোম্পানি আছে এখানে চ্যাট বক্সে ওদের আছে, ওইখানে নক করেন। আমরা যতটুকু পারি, আমরা যেহেতু বাংলাদেশের ভাত মাছ খায় বড় হয়েছি, আমাদের রেসপন্সিবিলিটি আছে যে একজন মানুষ যদি বাংলাদেশ থেকে বেশি এসে তার স্বপ্নটাকে যদি সে তৈরি করে দিতে চায়, অল ভলান্টারি ওয়ার্ক, মানে ফ্রম মাইসেলফ। এবং ফাতেমিও মাশাল্লাহ যেভাবে ওর বিজনেস প্ল্যানটা দাঁড় করাইছে, যে যাতে আমাদের বাংলাদেশিদের উপরে কোনো প্রেশার না পড়ে, সেই প্রেশারটা দিতেছে এখানকার কোম্পানির উপরে। সো হুইচ ইজ এ ভেরি গুড বিজনেস মডেল। সো আপনারা এগুলোকে একটু রেকগনাইজ করেন মাঝে মাঝে। তো মানে বাংলাদেশের জন্য ভালো কিছু চিন্তা করে এই ধরনের লোক আছে প্রচুর, সেটাই বলতে চাই আর কি। সো এনিওয়ে, এবং মাধুর্য, থ্যাংক ইউ। আমি জানি তোমার এটা পার্ট, তুমি এক জায়গায় অন্য কাজে গেছো, এই কাজের ভিতরে আমাদের 1 ঘন্টা সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। শেষ করছি আজকের মতো, আবার দেখা হবে। আমাদের নেক্সট সেশনটা হয়তো কালকেই আরেকটা সেশন হয়তো আমি তুলে ধরবো। সো লেটস সি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ আজকে। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং ওয়ান্স এগেন আনিব, অনেক ধন্যবাদ সাপোর্ট দেওয়ার জন্য ফ্রম দি ব্যাকগ্রাউন্ড। আমাদের সাথে আবার কথা হবে ইনশাল্লাহ সবার সাথে। থ্যাংক ইউ, বাই বাই। থ্যাংক ইউ।